আসসালামু আলাইকুম। কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আপনাদের মাইক্রোফোনটা মিউট করা ছিল। এরপরে আপনারা চাইলে আনমিউট করে কথা বলতে পারবেন। আশা করি সবাই কথা ঠিকঠাকভাবে শুনতে পারতেছেন। আসলে দীর্ঘ প্রায় ১ মাস পরে হয়তো আমি অনলাইন কোনো সেশনে আসলাম বা কোনো ক্লাসে আসলাম বলা যায়। মাঝখানে তো ছুটি ছিল, যার কারণে একটু উম নিজের মতো করে ছুটিটা কাটাইছি। পড়ালেখা, কাজকর্ম সবকিছু থেকেই মোটামুটি দূরে ছিলাম। তো আজকে আপনাদের সাথে বার কাউন্সিল রিটেন প্রস্তুতি নিয়ে কথাবার্তা বলবো। আপনারা তো অনেকেই বার কাউন্সিল প্রিলিমিনারি কোয়ালিফাই করে আসছেন। কংগ্রাচুলেশনস যারা বার প্রিলি পাস করে আসছেন তাদের সবাইকে অনেক বেশি অভিনন্দন। আসলে প্রিলিমিনারি পরীক্ষাটা খুবই আমার কাছে মনে হয় যে আনপ্রেডিক্টেবল একটা পরীক্ষা। যা আমি আসলে পাস করব কি করব না একটা 0.01% দ্বিধা হলেও থেকে যায়। যে খুব ভালো স্টুডেন্ট হইলেও একটা রিস্ক থেকে যায় প্রিলিতে। ছোট্ট একটা ভুলের কারণেও অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। শুধুমাত্র প্রিলিতে। তবে রিটেনের ক্ষেত্রে আপনারা যদি একান্তই রোল নাম্বার ভুল না করেন অথবা কোনো কারণে এক্সপেল না হন, তাছাড়া অন্য কোনো ইস্যু আমার মনে হয় না তেমন একটা থাকার কথা। পরীক্ষাটা যদি ভালোভাবে দেওয়া যায় তাহলে আশা করা যায় রিটেন কোয়ালিফাইও করা সম্ভব। আর আপনারা হয়তো বিগত সময়ে দেখে আসছেন যে বার কাউন্সিলে যারা রিটেন কোয়ালিফাই করেন তারা কিন্তু নরমালি ভাইবা পর্যন্ত গিয়ে ভাইবা কোয়ালিফাই করেই আসেন বেশিরভাগ ক্ষেত্রে। হয়তো এক্সেপশনাল কিছু কেসেস থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে যারা বার কাউন্সিল প্রিলিমিনারি কোয়ালিফাই করার পরে রিটেন দিয়ে রিটেন কোয়ালিফাই করেন তারা কিন্তু ভাইবা পর্যন্ত সাকসেসফুল হয়েই ব্যাক করেন। বেশিরভাগ ক্ষেত্রে বার কাউন্সিলে আমরা এরকমই দেখে আসছি পরীক্ষার ক্ষেত্রে। আচ্ছা, তো আজকে আপনাদের সাথে আননেসেসারি কোনো কথাবার্তা বলবো না। আমরা এখন কথা বলবো যে আপনাদের প্রস্তুতির বিষয়ে, যে আপনারা কিভাবে পড়াশোনা করতে পারেন বা আপনার এই মুহূর্তে করণীয় কি, সময়টা কিভাবে কাজে লাগাবেন, বা আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমার ভুল বা আমার ভালো যে বিষয়গুলো ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আহ, প্রথমে আসি আপনাদের জিজ্ঞাসাগুলা নিয়ে একটু কথাবার্তা বলতে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলেন। আপু আদাব। হ্যাঁ, যদি আপনি বলেন আপনার কি প্রশ্ন। আপু, ড্রাফটিং নিয়ে একটু গাইডলাইন আশা করছি আলাদা করে। আচ্ছা, ড্রাফটিং এর একটা সহজ বুদ্ধি দেই। আপনাদের কি একাডেমিক লাইফে ড্রাফটিং এর কোনো কোর্স ছিল? জি আপু, ছিল। আচ্ছা, যেহেতু কোর্স একটা ছিল তার মানে আপনি অল্প কিছু হলেও জানেন। এখন আপনি যে কাজটা করতে পারেন ড্রাফটিং এর জন্য, সেটা হচ্ছে আপনি প্রথমত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবেন। আর কিছু কমন ড্রাফটিং থাকে, যেমন ধরেন একটা ছোট্ট আর্জি প্রস্তুত করা অথবা ছোট্ট একটা জবাব প্রস্তুত করা, ধরো একটা টাইম পিটিশন তৈরি করা, কিভাবে টাইম পিটিশন রেডি করবেন আপনি। তো এরকম বিভিন্ন ছোটখাটো বিষয় যেগুলো আপনাদের কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট, এরকম বই থেকে আপনারা ফরম্যাট কালেক্ট করতে পারেন। আর দ্বিতীয়ত আরেকটা কাজ করতে পারেন, যেহেতু আপনাদের হাতে এখনো যথেষ্ট সময় থাকবে বলেই আমার মনে হয়, তো আপনাদের আশেপাশে কোনো কোর্টে গিয়ে ওখানকার কোনো লার্নারের সাথে কথাবার্তা বলে আপনি যদি ওনার কাছে দুই একটা ছোট ছোট জিনিসের ফরম্যাট চান, আমার মনে হয় যে কেউই আপনাকে এই সহযোগিতা আপনাদেরকে করবে। তার বাইরেও নিজেদের প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। ড্রাফটিং এর বিষয়টা আসলে কি, ড্রাফটিংটা যদি আপনার ফরম্যাট জানা থাকে তাহলে ভিতরের যে ভাষাগুলা এগুলো আপনারা চাইলে নিজেরাই লিখতে পারবেন। তো এর জন্য অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে। একদিনে রাতারাতি তো আসলে আর সম্ভব না, তবে আপনাকে প্র্যাকটিস করতে হবে।
যেমন ধরুন আপনাকে যদি একটা প্রবলেম দেওয়া থাকে, সেই প্রবলেমের বেসিসে আপনাকে যে কোনো একটা দরখাস্ত বা একটা আর্জি জবাব যাই দেন না কেন এটা সাজাতে হবে। বা ধরেন আপনাকে বলছে যে আর্জি সংশোধনের একটা দরখাস্ত রেডি করতে, তো সেই ক্ষেত্রে আপনি এটা কিভাবে রেডি করবেন সেই ফরম্যাটটা যদি আপনার জানা থাকে, তাহলে আপনি নিজের মতো করে রেডি করতে পারবেন। তো যাই হোক, ড্রাফটিং নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমরা একটু সিলেবাস নিয়ে কথা বলি। আপনাদের অনেক প্রশ্ন থাকবে, আশা করি আপনারা সবাই সিলেবাস সম্পর্কে জানেন। তো আপনারাই আমাকে একটু বলেন যে বার কাউন্সিলের যে রিটেনের সিলেবাস, রিটেন পরীক্ষা কত মার্কসের মধ্যে হয় বলেন? আপু 100 মার্কস। আচ্ছা, রিটেনে আপনাদেরকে 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। পাস মার্ক কত? আপু 50। পাস মার্ক হচ্ছে 50। আচ্ছা, তাহলে দেখেন, শুরুতেই এটা বলার একটাই কারণ যে আপনি মোটামুটি কত পাইলে পাস করবেন। এখন দেখেন, একটা পরীক্ষায় 50 মার্ক বাদে আপনি পাস করতে পারতেছেন। তার মানে আপনি যদি ওভারঅল 50+ নাম্বার পান, তাহলে আপনি রিটেন পাস করবেন। এখন আপনার যেটা মেইন টার্গেট থাকবে যে আপনি কিভাবে 50+ মার্ক ক্যারি করবেন। তো আমরা একটু সিলেবাসটা দেখে আসি। একটু সময় দেন আমাকে, আমি একটা বোর্ড শেয়ার করতেছি। আমি আপনাদেরকে ক্লাসের শেষে ওই সিলেবাসের যে ফাইলটা এটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা দেখেন, এটা আমার নিজের সেলফ মেড কোনো সিলেবাস না। আমরা যে কোনো অথেন্টিক জিনিস যদি পেতে চাই, তাহলে অবশ্যই আমরা ওই কনসার্ন ওয়েবসাইটে গিয়ে সার্চ করব। যেমন আমরা বিডি লজে বিভিন্ন ল গুলা পাই, আবার বার কাউন্সিল .gov.bd, এখান থেকে কিন্তু আপনি বার কাউন্সিল রিলেটেড, বাংলাদেশ বার কাউন্সিল রিলেটেড যে কোনো তথ্য পাবেন। তো আপনারা যদি এই ওয়েবসাইটটাতে যান, তাহলে দেখেন আমরা ওয়েবসাইট থেকে সিলেবাসটা দেখি। এই যে দেখেন, এখানে এনরোলমেন্ট এক্সামিনেশন সিলেবাস, এই জায়গায় গেলেই মোটামুটি আমরা সিলেবাসটা পেয়ে গেছি। প্রিলিমিনারি সিলেবাসটাও এখানে দেওয়া হয়েছে, যে প্রিলিমিনারি পরীক্ষা টোটাল 100 মার্কের এক্সাম হবে, সময় 1 ঘন্টা। আর এখানে সুন্দর করে মার্ক ডিস্ট্রিবিউশনটাও দেওয়া আছে। আপনারা তো সবাই পরীক্ষা মোটামুটি দিয়ে আসছেন। আর যারা একদমই শখের বশে জয়েন করছেন, দুই একজন হয়তো এরকম থাকতে পারে যে যারা বার কাউন্সিল পরীক্ষার জন্য এখনো বসেননি, কিন্তু মনে হয়েছে যে আজকের ক্লাসটা একটু জয়েন করে আসি, তাদের জন্য প্রিলির সিলেবাসটা একবার একটু বলে যাই। দেখেন, প্রিলিমিনারি পরীক্ষা হয় 100 মার্কে। এখানে আপনার সিপিসি থেকে কোশ্চেন থাকবে 20টা, এসআর অ্যাক্ট থেকে কোশ্চেন থাকবে 10টা, সিআরপিসি থেকে কোশ্চেন থাকবে 20টা, পেনাল কোড থেকে 20টা, এভিডেন্স থেকে 15টা, লিমিটেশন অ্যাক্ট থেকে 10টা, আর বার কাউন্সিল অর্ডার, লিগাল ডিসিশনস অ্যান্ড রিপোর্টস, প্রফেশনাল এথিক্স, এগুলো থেকে টোটাল কোশ্চেন থাকবে 5টা। এই হচ্ছে আমাদের সর্বমোট 100 নম্বরের পরীক্ষা। এই 100 নম্বরের পরীক্ষাতে আপনাকে নেগেটিভ মার্কিং সহ কত পেতে হবে বলেন? পাস মার্ক কত প্রিলিমিনারি? 50। হ্যাঁ, তাহলে আপনারা যারা বার কাউন্সিল প্রিলিমিনারি পাস করে আসছেন, তারা নেগেটিভ মার্কিং সহ 50 পেয়ে পাস করে আসছেন। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে রিটেনে। রিটেনে দেখেন, রিটেন পরীক্ষার টোটাল মার্কসও 100। আমি যখন প্রথম বার কাউন্সিল পরীক্ষা দেই, তখন আমার একটা কনফিউশন ছিল যে রিটেন পরীক্ষা কি কয়েকদিন ধরে হবে কিনা জুডিশিয়ারির মতো। কারণ বিজেএস পরীক্ষা কিন্তু 10টা সাবজেক্টে একটানা 11 অথবা 12 দিন পরীক্ষা হয়। 11 অথবা 12 দিন কেন বললাম? কারণ 10টা হচ্ছে আপনার মূল পরীক্ষা, মাঝখানে একদিন শুক্রবার পরে, কারো কারো লাকিলি 2 দিন শুক্রবার পরে। কোনো কোনো সময় পরীক্ষা শুরুর যে ডেট সেটা সাপেক্ষে, অথবা ছুটির দিন পড়ে গেলে অনেকে 2 দিন ছুটি পায়, অনেকে একদিন ছুটি পায়।
এটা আসলে খুবই কষ্টদায়ক একটা পরীক্ষা। টানা 11 থেকে 12 দিন সার্ভাইভ করার যে ব্যাপারটা। তো এখন এই যে দেখেন, আমাদের বার কাউন্সিল পরীক্ষার একটা সৌন্দর্য হচ্ছে আপনার একদিনেই সব ঝামেলা শেষ। আপনাকে একাধিক দিন এই পরীক্ষা অ্যাপিয়ার করতে যেতে হবে না। তাহলে যারা একেবারে নতুন বা যাদের আমার মতো অবস্থা, একেবারেই নতুন, প্রথমেই মনে হয়েছে যে আসলে পরীক্ষাটা কয়দিন হবে, কয়টা সাবজেক্টে পরীক্ষা হবে, তাদের জন্য একটাই কথা যে টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, টাইম হচ্ছে 4 ঘন্টা। এখানে আমরা একটু মার্ক ডিস্ট্রিবিউশন দেখি। দেখেন এখানে কতগুলা অক্ষর দেওয়া আছে গ্রুপের পাশে। আমরা একটু দেখি যে এখানে ABCDEF, এফ পর্যন্ত এখানে ভাগ দেওয়া আছে, টোটাল 6টা। এখন এই 6টা ভাগে দেখেন প্রথমে যেটা বলছে, এ পার্টে কি কি আছে, এ পার্টে আছে হচ্ছে সিপিসি, এসআর। এখান থেকে প্রশ্ন থাকবে টোটাল 3টা। আপনাদেরকে কয়টা আনসার করতে হবে? 2টা। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে একটা খাতায় আমি যে কথাগুলো বলতেছি চাইলে লিখে নিতে পারেন। আমি খুব আহামরি গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেছি না, এগুলো আপনারা সব জায়গাতে পাবেন। এবং খুবই সিলি কথাবার্তা বলতেছি যেগুলো হয়তো আপনারা অনেকে জানেন। কিন্তু যে কোনো একটা জিনিস, যে কোনো একটা পড়াশোনা বা কাজ, যাই বলেন না কেন, আমরা যদি একটা টার্গেট সেট করে না নেই, তাহলে লাইফে কোনো কিছুই খুব ভালোভাবে সাকসেসফুলি শেষ করা সম্ভব না। তা আমার কাছে মনে হয় যে কোনো মানুষের লাইফে একটা এইম থাকতে হবে, একটা গোল থাকতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। তো এই জন্য আমাদের সব সময় যে কোনো প্রস্তুতি শুরুর আগে প্রথম কাজ হচ্ছে আমরা অবশ্যই সিলেবাসটা দেখবো খুব ভালোভাবে। এই জন্য আপনাদের সাথে সিলেবাস নিয়ে আগে কথা বলতেছি। দেখেন এখানে আপনাদের গ্রুপ এ তে সিপিসি এবং এসআর অ্যাক্ট থেকে প্রশ্ন থাকবে টোটাল 3টা, কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে 2টা। তো প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 15 করে। তাহলে এখানে টোটাল মার্ক থাকতেছে কত? 30। 15 দুগুণ 30। এরপরে আমরা দেখি বি পার্টে কি আছে। বি পার্টে থাকবে ক্রিমিনাল প্রসিডিওর, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898। এখানে আপনার 2টা প্রশ্ন থাকবে, আপনাকে অ্যান্সার করতে হবে একটা। এই প্রশ্নের মার্ক হচ্ছে 15। তাহলে এই হচ্ছে টোটাল 45। তারপরে দেখেন এই যে পেনাল কোড, সি পার্টে পেনাল কোডে প্রশ্ন থাকবে 2টা, আপনাকে অ্যান্সার করতে হবে একটা। এভিডেন্স অ্যাক্টেও প্রশ্ন থাকবে 2টা, আপনাকে অ্যান্সার করতে হবে একটা। লিমিটেশন অ্যাক্টে কোশ্চেন থাকবে 2টা, আপনাকে অ্যান্সার করতে হবে একটা। প্রফেশনাল এথিক্স, বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে 2টা, আপনাকে অ্যান্সার করতে হবে একটা। এবং এইখানকার নাম্বারটা একটু কম। অন্য প্রশ্নগুলোতে আপনি পার কোশ্চেন 15 করে অ্যান্সার করতে পারবেন, আর এখানে 10-এর অ্যান্সার করতে পারবেন। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের টোটাল 100 মার্ক রিটেন পরীক্ষার সিলেবাস। আচ্ছা, এখন শুরুতে আপনার কাছে মনে হতে পারে যে এতগুলা সাবজেক্ট আমি একসাথে প্রস্তুতি নিয়ে কিভাবে পরীক্ষা দিব একদিনে। এটা কিন্তু অনেক বড় একটা ভীতি। একদিনে পরীক্ষাটা দেওয়া যেমন ভালো তেমন খারাপও। ভালো কিভাবে? যে আপনার অনেকেরই, আপনারা যারা ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে যাবেন, যারা দূরে দূরে থেকে আসবেন পরীক্ষা দিতে, তাদের জন্য একটু হ্যাসেল কম হবে। ঢাকা শহরে যাওয়া, দীর্ঘদিন থেকে খেয়ে পরীক্ষা দেওয়া, এটা অনেকের জন্যই অনেক বেশি ঝামেলাপূর্ণ। হয়তো অনেকের থাকার জায়গা নিয়ে প্রবলেম হয়, আবার সবার ফিনান্সিয়াল কন্ডিশনও সেম না। কারো হয়তো খাওয়া দাওয়া নিয়েও ইস্যু হয়ে যায়। যেমন বিজেএস পরীক্ষায় যখন মানুষজন ঢাকায় ঢাকায় যায় পরীক্ষা দেওয়ার জন্য, তখন কিন্তু খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার এটা আসলে। ঢাকায় থাকা, টানা 11-12 দিন ঢাকায় থাকা, এটা কিন্তু অনেক কস্টলি। কেউ কেউ হয়তো খুবই কষ্ট করে বন্ধু বান্ধবের হলে গিয়ে থাকে, মেসে গিয়ে থাকে, বাসায় গিয়ে থাকে, অনেকে হয়তো আত্মীয়ের বাসায় গিয়ে থাকে। তারপরেও কষ্টসাধ্য কেন?
কারণ আপনি যখন ঢাকার বাইরে থেকে যাবেন তখন আপনাকে অনেক বইপত্র নিয়ে যেতে হচ্ছে, এবং আপনার যদি হঠাৎ করে একটা বই প্রয়োজন হয় তখন কিন্তু আপনি সাথে সাথে ওই বইটা নিয়ে যে একটু পড়বেন বা দেখবেন সেই সুযোগটা নাই। যেমন আমার ক্ষেত্রে যেটা ছিল যে আমি অনেকগুলা বইপত্র নিয়ে গেছিলাম এবং বেশিরভাগ বই আমি বের করারই সময় পাইনি। কারণ এত শর্ট টাইম থাকে একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষার মাঝখানে যে আপনি চাইলেও সবকিছু পড়তে পারবেন না। আর সেখানে বার কাউন্সিল পরীক্ষাটা আপনাদেরকে দিতে হবে। এই যে ৬টা পার্টের ১০০ মার্কের একটা পরীক্ষা, ৭টা আইনের উপরে একটা পরীক্ষা দিতে হবে একদিনে ১ ঘন্টায়, সরি ৪ ঘন্টায়। ১০০ মার্কের পরীক্ষা ৪ ঘন্টায়, প্রিলিমিনারি ১ ঘন্টা। আচ্ছা, এখন আপনার পরীক্ষা দেওয়ার ১ম প্রিকন্ডিশন হচ্ছে টাইম মেইনটেইন করা। তো আমরা একটু দেখি যে মোটামুটি কত সময় নিয়ে আমরা পরীক্ষা দিতে পারবো। প্রতিটা প্রশ্নের জন্য আমরা কতটুকু সময় পাবো। আচ্ছা, আমি একটু এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা হচ্ছে একটু বোর্ডে চলে যাব, লেখালেখি করব। ক্যালকুলেশন একটা রেডি করে আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। আপনারা এভাবেই পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে আমাদের ১ম কাজ হচ্ছে আমরা পরীক্ষার যে টাইমটা কিভাবে মেইনটেইন করব। দেখেন, প্রথমত আমরা সময় পাচ্ছি ৪ ঘন্টা। আচ্ছা, ৪ ঘন্টা মানে কত মিনিট টাইম পাবো আমরা বলেন তো? 240 মিনিট। আমরা টোটাল ২৪০ মিনিট সময় পাবো। এখন এই যে ২৪০ মিনিট, এই ২৪০ মিনিট টাইমের মধ্যে আপনাকে কোশ্চেন আনসার করতে হবে কয়টা? 7টা। আচ্ছা, আমরা একটু টপিক গুলো লিখে নেই কি কি থেকে কয়টা কোশ্চেন। প্রথমত আমরা দেখলাম গ্রুপ এ থেকে কোশ্চেন থাকবে ৩টা, আনসার করতে হবে ২টা। বি থেকে একটা, সি থেকে একটা, ডি থেকে একটা, ই থেকে একটা, এফ থেকে একটা। তো এই হচ্ছে টোটাল 7টা কোশ্চেন আনসার করতে হবে আমাদেরকে। তাহলে এই ২৪০ এটাকে যদি আমরা ৭ দিয়ে ভাগ করি তাহলে আমরা পার কোশ্চেনের জন্য কত নাম্বার পাচ্ছি, মোটামুটি সরি কত সময় পাচ্ছি? মোটামুটি প্রতিটা কোশ্চেনের জন্য আমরা ৩৪ মিনিটের মতো সময় পাবো। এখন আপনারা আমাকে বলেন এই ৩৪ মিনিট টাইম কি প্রপারলি ৭টা কোশ্চেনে মেইনটেইন করা সম্ভব কি না? সম্ভব না। হ্যাঁ, কোনোভাবেই সম্ভব না। শুধু সম্ভব না নয়, কোনোভাবেই সম্ভব না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে ৩৪ মিনিট, এই ৩৪ মিনিট আর সামান্য কয়েক সেকেন্ড বেশি হয়তো পাওয়া যাবে। তো সেটা একেবারে নগণ্য। তা কাউন্ট করার মতো আসলে আমাদের আ কোনো কারণই নাই। তো এখন এইটার মধ্যে আমাদেরকে একটা খুবই স্ট্রিক্ট প্ল্যানিং করতে হবে। দেখেন, আমার লাইফে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার পরীক্ষার হলে টাইম সেন্স অনেক সময় আমাকে খুব সুন্দরভাবে উদ্ধার করছে, আবার অনেক সময় খুব বাজেভাবে বিপদে ফেলছে। তো আমি আগে বিপদের কথাটা বলে নেই। বিপদ কিভাবে হইছে? আমি যখন অ্যাডমিশন টেস্ট দেই, তখন আমার যে প্রবলেমটা হতো, আমি অনেক বেশি ফাস্ট।
স্কুল লাইফে সারা জীবন আমি সবার আগে পরীক্ষা শেষ করে বসে থাকতাম, দিয়ে জানালা দিয়ে বন্ধু বান্ধবকে দেখতাম কারা পরীক্ষা দিচ্ছে। তো দুই একবার ঝাড়িও খাইছি, হয়তো খুব ক্লোজ বান্ধবী একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, জানালা দিয়ে ওকে বলে দিতে গিয়ে ম্যাডাম আমাকে ধরে ফেলছে। স্কুল লাইফে এরকম হয়েছে দুই একবার। তো আমি করতাম কি, পরীক্ষা দিয়ে একদম চলে যাইতাম। দেখা যাইতো যে 5-10 মিনিট 15 মিনিট আগে আমার পরীক্ষা শেষ হয়ে বসে থাকতাম। আমার হাতের লেখা আলহামদুলিল্লাহ খুবই ফাস্ট। তো এটার ক্রেডিট আম্মুকে দিতেই হয়, কারণ ছোটবেলায় আম্মু যখন আমাকে লেখাতো তখন দেখা যাইতো যে আমার মন থাকতো বিকালবেলা মানুষজন খেলতেছে, আমি একটু খেলবো, স্কুল থেকে এসে বাইরে যাব। তা আম্মু আমাকে জানালা খুলে পড়তে বসাতো, হাওয়া বাতাস আসবে, আম্মু স্কুল থেকে এসে আমাকে পড়তে বসাতো। তো আমি তখন দেখতাম লোকজন খেলতেছে, আমার লেখা তাড়াতাড়ি শেষ করতে হবে। তো হোমওয়ার্ক যখন করতাম, লেখা যদি খারাপ হতো তাহলে আম্মু ধাপাধাপ পিঠের মধ্যে 2-3টা মেরে দিত, যে লেখা খারাপ হচ্ছে কেন তোর। তো এরকম করতে করতে মানে আমার লেখার স্পিডও ভালো হয়েছে, লেখাও মোটামুটি খারাপ না, ভালোই চলে আর কি। তো এই জন্য আমার সব পরীক্ষাতেই টাইম কভার করতে একটা, কি বলবো যে, প্রিভিলেজ আমি পাই। এটা মনে করেন যে গড গিফটেড, এটা সবার নাও থাকতে পারে। তো এই জন্য আপনাদের যাদের লেখা স্লো, তাদের জন্য হিসাবটা আরো বেশি, একটু বেশি টাইট হয়ে যাবে, যে আমি টাইম মেইনটেনিংটা মাস্ট যেভাবেই হোক করব। তো আমার যেটা হতো, অ্যাডমিশন টেস্টে যে প্রবলেমটা হয়েছে, যে আমার পরীক্ষা অনেক আগে শেষ হয়ে গেছে। ধরেন আমি 100টার মধ্যে খুব ভালোভাবে জানাশোনা 70-72টা দাগায় ফেলছি। দাগায় ফেলার পরে যে কাজটা করছি, আমার হাতে আরো 15-20 মিনিট সময়, নেগেটিভ মার্কিং তো হয়। তো আমি বসে বসে যখন আশেপাশে দেখি দেখি যে মানুষজন দাগাচ্ছে, এখনো প্রশ্ন আনসার করতেছে, আর আমার পরীক্ষা শেষ, এখন কিছু তো একটা করতে হবে, আমাকে তো টাইমের আগে বাইরে যাইতে দিবে না। তখন আমি খুব আরামে এসে একটা করে প্রশ্ন পড়ি, দেখি, 10-20 এই সেই করে মনে হয় আরে এটা তো মনে হয় এটাই হবে। তো এইভাবে করে করে উল্টাপাল্টা দাগাইতাম। এটা একটা খারাপ জিনিস, যেটা এমসিকিউ এর ব্যাপারে মানে আমি বলবো যে আমার লাইফ থেকে এটা ধরা খেয়ে শিক্ষা পাইছি। আপনাদেরকে বললাম, যারা আপনারা এমসিকিউ ভবিষ্যতে দিবেন, তারা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন, যে আপনার একটা টার্গেট থাকবে, যে আপনি মোটামুটি কোশ্চেনের উপরে ডিপেন্ড করে, কোশ্চেন সহজ হলো নাকি কঠিন হলো, কয়টা দাগাবেন, আপনার কত পাইলে চলবে, কত পেতে হবে, পরীক্ষার কি অবস্থা, যে আপনি কি আসলে একদমই ডেঞ্জার জোনে চলে গেছেন কিনা, 50-50, ডু অর ডাই, যে ভুল হইলেও আপনার বেশি দাগাইলে লস নাই, কারণ আপনার কোশ্চেন খুব একটা কমন নাই। এরকম ক্ষেত্রে আপনি হয়তো বেশি দাগাতে পারেন। তো রিটেন পরীক্ষায় তো আর এই বিষয়টা নাই। রিটেনে আপনাকে যেটা করতে হবে, সবগুলা কোশ্চেনের আনসার করতে হবে। আপনাদের অনেকের মধ্যে একটা কমন টেন্ডেন্সি থাকে যে আমি কোশ্চেন ছেড়ে আসব। আবার আমি আমার অনেক বন্ধু বান্ধবকে দেখে আসছি যারা কি করে, যাদের টার্গেট হচ্ছে যে প্রশ্নগুলো আমার কমন, সেই প্রশ্নগুলো আমি খুবই ভালোভাবে লিখব। এই কাজটা করতে গিয়ে যে বিপদটা হয়, যেটা কমন পাওয়া প্রশ্ন সেটা আমরা অনেক বেশি সময় নিয়ে লিখি। সেই প্রশ্নটা লিখতে গিয়ে পরে অনেকেই একটা প্রশ্নের অর্ধেক অথবা অনেকে একটা পুরো প্রশ্নই ছেড়ে রেখে চলে আসেন। এটা কিন্তু খুব খারাপ। কারণ যে প্রশ্নে 15 মার্ক, এখানে তো আপনি 15-তে 15 পাবেন না, কারণ রিটেন পরীক্ষা। আবার খুব বেশি পাইলেও আপনি হয়তো 12-13 পাবেন। কিন্তু আপনি যদি কোশ্চেন আনসারই করেন 15, আপনার যদি প্রশ্নের আনসারই করেন 15, তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনি 15-এর চাইতে বেশি নাম্বার পাবেন? ধরেন একজন 15 মার্কের একটা কোশ্চেন আনসার করে সেটাতে 10 পাইলো, আরেকটা 15 নাম্বারের কোশ্চেন আনসার করে সেটাতে ধরেন যে সে 5 পাইলো। এই লোকটার মার্ক হলো টোটাল 15, আর আপনি শুধু 15 মার্কের একটা খুবই ভালো করে কোশ্চেন আনসার করে নাম্বার পাইলেন 14, ধরেন আপনাকে হাইয়েস্ট মার্কিং করলো। তারপরেও কিন্তু আপনি যে ব্যক্তি 2টা কোশ্চেনের আনসার করলো তার থেকে এক কম পাইলেন। এই জন্য আমাদের প্রথম হিসাব যেটা মাথায় রাখতে হবে, যে আমরা সব প্রশ্ন আনসার করব। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কিভাবে আমি সব প্রশ্ন আনসার করব। অনেক প্রশ্ন তো আমার
অজানা থাকতে পারে, আমি নাও জানতে পারি, সব তো আমি 100% কমন পাবো না। এই কথার উত্তর হচ্ছে আপনাকে সব 100% কমন পাওয়ার প্রয়োজন নাই। আপনাকে কমন দিবেও না। সবাই যদি 100% কমন পায় তাহলে তো সবাই পাস করবে। আপনার যেটা করতে হবে, দেখা গেল যে আপনি ৭ টার মধ্যে ৫ টা প্রশ্ন মোটামুটি আপনার জানাশোনার মধ্যে কমন পাইছেন। তো তখন এই যে ৫ টা প্রশ্ন আপনার ফেভারে, এই ৫ টা প্রশ্ন আপনি ভালোভাবে লিখবেন। আপনার আনকমন যে বাকি ২ টা প্রশ্ন, সেই প্রশ্নগুলা কিন্তু আপনাকে আপনার কমন সেন্স থেকে লিখে আসতে হবে। আপনার কনসেপ্ট থেকে লিখে আসতে হবে। আপনারা যারা বার কাউন্সিল পরীক্ষা দিবেন, তারা তো সবাই অনেক সিনিয়র। আমরা সবাই অনার্স কমপ্লিট করে তারপরে বার কাউন্সিল এক্সামে বসতে পারি। তার মানে আপনি তখন একটা টোটালি ম্যাচিউরড একটা পারসন। মানে আপনি আপনার নিজের মতো করে নিজেকে পরীক্ষার হলে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত অনেক জিনিসপত্র, অনেক তথ্য পড়ে চলে আসছেন এবং অনেকে কিন্তু মাস্টার্স পরীক্ষা দিয়েও বার কাউন্সিল পরীক্ষায় বসেন। আবার অনেকে একাধিকবার পরীক্ষা দেওয়ার কারণে তাদের অনেক বেশি অভিজ্ঞতা থাকে। সেজন্য আপনার প্রশ্ন যেমনই হোক না কেন, 100% আনকমন কখনো প্রশ্ন পাওয়ার সম্ভাবনা নাই। মানে আপনি কমন পাবেন। তবে এমন হতে পারে যে আপনার মন মতো হয়তো কিছু প্রশ্ন আপনার কমন নাই। আর আবারও একটা জিনিস মনে করে দেই, সেটা হচ্ছে আপনারা ওই যে আমি বললাম ১০০ র মধ্যে আপনাকে ৫০ পাইতে হবে। আপনি কিন্তু চাইলে ৫০ মার্ক আপনার যদি এক্সামিনার কেটেও নেয়, আপনার যদি 50 টেকে তাহলে আপনি পাস করতে পারবেন। এইজন্য আপনার চিন্তা থাকতে হবে যে আমি সব কোয়েশ্চেনের আনসার করব। কম বেশি মিলায়া আমাকে যদি কমও মার্কিং করে, সব মিলায়া আমি মোটামুটি একটা রিজনেবল নাম্বার পাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের ২ টা কোয়েশ্চেনের আনসার হচ্ছে, প্রথমত সব প্রশ্ন আমরা টাচ করব, সব কোয়েশ্চেন আনসার করব। দ্বিতীয়ত প্রশ্ন কমন আসুক অথবা আনকমন আসুক, প্রশ্ন আমরা লিখে আসব, উত্তর আমরা লিখে আসব। নিজেদের কনসেপ্ট থেকে লিখে আসব। এখন আপনাদের অনেকের আরো একটা প্রশ্ন থাকে, এটা খুবই সিলি একটা কোয়েশ্চেন, যে যদি ভুল হয় তাহলে আমার নাম্বার কেটে নিবে। যদি ভুল হয়, ভুল লিখলে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে। এটা আমার কাছে মনে হয় যে এটা ওয়ান কাইন্ড অফ মিথ। এটা হচ্ছে রূপকথার মতো। যুগে যুগে মানুষজন বলে আসতেছে, আমরা শুনে আসতেছি। আর আমার কেন জানি এটা মনে হয় যে ছোটবেলা থেকে আমাদের যারা মেন্টর, আমাদের বাবা-মা, আমাদের যারা বড় ভাই-বোন, তারা আমাদেরকে সবসময় এটা বলে আসে, কারণ তারাও এটা শুনে আসছে। এবং আমার কাছে মনে হয় যে এটা আমাদেরকে একরকম ভয় দেখানো, যাতে আমরা একটু বেশি করে পড়ালেখা করি। যে বানায়, বানায় লেখার যে টেনডেন্সি, ভুলভাল লেখার যে টেনডেন্সি, ওইটা থেকে যাতে আমরা সরে এসে একটু পড়ালেখা করে ঠিকঠাক আসি। তো আমার কাছে বিষয়টা এরকম মনে হয়। এখন কেন ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করবে এটা একটু আপনাদেরকে বলি। দেখেন, কেন করবে না সেটাও বলি। প্রথমত আপনার টোটাল ৭ টা কোয়েশ্চেনের আনসার করতে হবে। ৭ টা কোয়েশ্চেনে আলাদা, আলাদা করে মার্ক ডিস্ট্রিবিউটেড ১০০। আপনি যদি কোনো কারণে শুধু ৫ টা প্রশ্ন লিখে আসেন, তাহলে আপনার ওই ৫ টা প্রশ্নের উপরেই কিন্তু নাম্বারিং করবেন পরীক্ষক। আপনি যদি ৭ টা প্রশ্ন লিখে আসেন, ৭ টার উপরেই আপনাকে নাম্বারিং করা হবে। এখন যদি এমন হয় যে আপনি ৫ টা প্রশ্ন লিখছেন জেনে শুনে সুন্দরভাবে, ২ টা প্রশ্নে আপনি একটু গোঁজামিল দিয়ে আসছেন। খুব একটা ভালো মতো আপনি জানেন না। হয়তো ওই ২ টা প্রশ্নের কিছুটা ভুল, কিছুটা ঠিক মিলায়া আপনি লিখে আসছেন। পার্সিয়াল মার্ক আপনি হয়তো পাবেন। একটা প্রশ্নে তো সবই প্রবলেমেটিক থাকে না। একটা প্রশ্নে দেখবেন যে কিছু বর্ণনামূলক অংশ থাকে, কিছু প্রবলেমেটিক পার্ট থাকে। হয়তো ওটার সাথে ছোট্ট একটা ড্রাফটিং থাকবে। ড্রাফটিং এ হয়তো আপনার ৫ নাম্বার, খুবই অল্প নাম্বার থাকবে। তো আপনি যদি একেবারেই ছেড়ে আসেন, তাহলে আপনাকে নাম্বার দেওয়ার আমার আর কোনো সুযোগ থাকবে না।
কিন্তু আপনি যদি কিছু লিখে যান, সেই ক্ষেত্রে পরীক্ষক হয়তো ওখানে আপনাকে 1, 2, 3, 4 দিতে পারে। আমার কাছে মনে হয় যে খাতা ফাঁকা রেখে আসা, ভুল হবে এই ভয়ে প্রশ্ন বাদ দিয়ে রেখে আসা, এটা অনেক বড় একটা বোকামি। কারণ আমার নিজের একটা পরীক্ষার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন চাকরির পরীক্ষা দেই, যেদিন আমি ইংরেজি পরীক্ষা দেই, সেদিন কিছু সিনোনিম অ্যান্টোনিম আসছিল। তো আমার যতদূর মনে পড়ে তার মধ্যে কয়েকটা সিনোনিম অ্যান্টোনিম এরকম ছিল যেগুলো আমি জীবনেও চোখে দেখি নাই, কোনোদিন পড়ি নাই। কিন্তু আমি ওইখানে বানায় বানায় 2-3টা লিখে আসছিলাম। এবং আমার যতদূর ধারণা এবং আমার 100% মানে কনফিডেন্স এর সাথে আমি বলতে পারি যে সেগুলো আমার ভুল হইছে। তো আমার মনে হয় যে এখান থেকে যদি আমি কোনো কারণে ধরেন একটা আমার ঠিক হয়ে গেল, আমি হয়তো ওখান থেকে 1 নাম্বার পাইলাম। তো সেই ক্ষেত্রে এই 1 নাম্বার আমার জন্য বোনাস। আর বাংলা পরীক্ষায় আমি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে সাহিত্য পার্টে আমার যে কয়টা প্রশ্ন কমন ছিল, ওই যে মানুষজনের কথা বারবার ভাবতেছিলাম লিখবো কি লিখবো না, লিখবো কি লিখবো না। তো সাহিত্য পার্টে আমি কমন বা মোটামুটি জানা যেগুলা, এগুলা লিখে বাকি কয়েকটা কোশ্চেন ছেড়ে আসছিলাম, একদম একদম ফাঁকা রেখে আসছিলাম। তো বের হওয়ার পরে যখন আমি আমার বন্ধু বান্ধবের সাথে 2-1 জনের সাথে কনসাল্ট করলাম যে আমি না এটা এরকম লিখতে চাইছিলাম, পরে শুনি যে আমার ফ্রেন্ড এটা লিখে আসছে এবং ওর এটা ঠিক হয়েছে। কিন্তু আমি লিখতে চেয়েও লিখিনি, কারণ আমি কনফিউজ ছিলাম। আমার মনে হয়েছে যে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে, কাটাকাটি হইলে ইমপ্রেশন খারাপ হবে। তো এই 2টা জিনিস আপনাদেরকে একটু বলবো। প্রথমত হচ্ছে, যদি ভুল হয় তাহলে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে, এই তথ্যটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপনি যদি নাই লিখে আসেন, আপনাকে আমি নাম্বার কোথা থেকে দিব? ধরেন আপনার মার্ক টিকে গেছে 49.50, আপনার খাতায় কোনো লেখাই নাই যেখানে আমি আপনাকে 0.50 দিব। সেই জন্য আপনারা নিজেদের কনসেপ্ট থেকে লিখে আসবেন। জিনিসটা যাতে এমন না হয়, যেমন আমাদের স্কুলে যখন আমি অনেক ছোট, 6 or 7-এ পড়ি, তখন আমাদের একজন বান্ধবী, সে একটা পরীক্ষাতে হাও একটা কবিতা লিখে আসছে, যেটার আসলে কোনো কানেকশন ওই পরীক্ষার সাথে নাই। আপনারা এরকম কোনো কাজ করবেন না। তবে আপনার ধরেন একটা সেকশন লিখতে ভুল হলো, অথবা আপনার ভিতরের কথা আপনি হয়তো একটু এলোমেলো করে ফেলছেন, বা আপনি নিজের মন গড়া একটা আইনি পরামর্শ দিয়ে আসলেন। মানে এইটা ওকে, বাট আপনি একটা গান লিখে আসবেন, কবিতা লিখে আসবেন, এগুলা করা যাবে না। মানে যা ইচ্ছা তাই লিখবেন, বিষয়টা এরকম না। মোটামুটি রিলেট করার চেষ্টা করবেন, যেন পরীক্ষকের কাছে এটা মনে হয় যে আপনি চেষ্টা করছেন। আর আরেকটা বিষয় হচ্ছে কাটাকাটি। আপনাদের অনেকের কনফিউশন থাকে যে কাটাকাটি করলে ইমপ্রেশন খারাপ হবে, সেই জন্য আমি একটা ভুল প্রশ্ন ভুলই ছেড়ে রেখে আসবো, ঠিক করব না। এইটা কিন্তু খুবই বড় একটা ভুল ধারণা। দেখেন, আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে আপনাদের সাথে আবারও একটা জিনিস শেয়ার করি। এবং আমি কেন আপনাদেরকে এই জিনিসগুলা বলতেছি, যে কেন বলতেছি, আমার কথার ভিত্তি কি? আমার কথার ভিত্তি আমি নিজেই। আমি কারো কাছে শুনেও আসিনি, আমি অন্যের শোনা কথাও আপনাদেরকে বলতেছি না। আমি আমার নিজের লাইফের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, এবং এই জিনিসগুলো হওয়ার পরেও আমি ভালো করে সফল হয়ে এসে বলতেছি। এমন না যে 10 জনের কাছে শুনে আপনাদেরকে বলতেছি। তো এই কাটাকাটির বিষয়টা একটু বলি। কাটাকাটি নিয়ে আমার লাইফে 2টা এক্সপেরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। প্রথমত, আমি যখন মুসলিম ল পরীক্ষা দেই একদম ফার্স্ট ইয়ারে, তখন আমার ১ম পৃষ্ঠাতেই কাটাকাটি হয়। কারণ আমি সাকসেশন দিয়ে পরীক্ষা দেওয়া শুরু করি। স্যার আমাদেরকে বলছিলেন যে মানে আমরা যেন সাকসেশন দিয়েই পরীক্ষা দেওয়া শুরু করি। কারণ শুরুতে মাথা ঠান্ডা থাকে, অঙ্কগুলা দ্রুত মিলে যাবে। তাহলে পরের প্রশ্নগুলো আমরা ইজিলি সুন্দরভাবে লিখতে পারবো। আর আমাদের সাকসেশন আনসার করা ম্যান্ডেটরি ছিল। তো আমি যখন ১ম পৃষ্ঠায় কাটাকাটি করলাম, তখন আমার খুবই টেনশন শুরু হলো যে, হায় আল্লাহ! ১ম পৃষ্ঠাতে আমি কাটাকাটি করলাম। এখন আমার কি হবে? তো আমি খুবই টেনশনে পড়ে গেছি যে এখন কি আমি এই প্রশ্ন এভাবেই রাখবো? নাকি কেটে দিয়ে পরের পৃষ্ঠায় লিখবো? মানে আমার
কনফিডেন্স লেভেলটা একদমই জিরো হয়ে গেল পরীক্ষার শুরুতেই। তখন আর কি করার, তখন আমি একটানে কেটে দিয়ে পরের পৃষ্ঠা থেকে অঙ্কটা আবার নতুন করে শুরু করলাম। তারপরেও কিন্তু ওই কোর্সে আমি A+ পাইছি। আর আরেকটা এক্সপেরিয়েন্স হচ্ছে BJS পরীক্ষা, ম্যাথ বিজ্ঞান পরীক্ষা। সেখানে যেটা হইছে, প্রথমে আমি অঙ্ক দিয়ে শুরু করি। একটা অঙ্ক সরল করলাম, সুন্দরভাবে মিলে গেল। তখন খুব ভালো লাগতেছিল যে অঙ্কটা মিলল। দ্বিতীয়ত আমি যখন আরেকটা অঙ্ক করলাম, সেই অঙ্কটাও সম্ভবত মিলছে। এরপরে থার্ড অথবা সেকেন্ড অথবা থার্ড কোনো একটা অঙ্কে গিয়ে একটা গ্যাঞ্জাম হইছে। এবং গ্যাঞ্জামটা কিরকম, আমি অঙ্কটা করে আসছি বাসা থেকে। আমার জানা একটা অঙ্ক এবং আমি উত্তরটা জানি, কিন্তু আমার যে উত্তর আসছে সেটা আমার জানা উত্তরের সাথে মিলতেছে না। আমি যদি জানি যে আমার ভুল হচ্ছে বা আমার জিনিসটা ভুল হইছে, তখন কিন্তু আপনার বারবার মনে হবে কি ভুলটা খোঁজার চেষ্টা করি। এবং এখানে আমার সবচাইতে বড় ক্ষতির কারণ হইছে ওই যে কাটাকাটি করা যাবে না। মাথার মধ্যে এটা গেঁথে আছে, মানুষজন বলছে কাটাকাটি করা যাবে না। এই জন্য আমি ভুল খোঁজা শুরু করলাম। তা আমি যখন অঙ্কের ভুল খোঁজা শুরু করলাম, তখন অঙ্কের ভুল আর আমি খুঁজে পাই না। এভাবে করতে করতে অনেক টাইম চলে গেছে আমার। মানে আমার সময়ের খেয়ালই নাই। আমি কিন্তু খুবই টাইম মেইনটেইন করি পরীক্ষার হলে। সারা জীবনে আমি এত টাইম মেইনটেইন অন্য কোথাও করছি বলে আমার মনে হয় না। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি ঘড়ি ধরে লিখি। কোনো একটা প্রশ্ন যদি আমার সময় বেশি চলে যায়, সেটা আমি অন্য কোনো আরেকটা কোয়েশ্চেন কম লিখে, কম সময় লিখে কভার করে ফেলি। তো পরবর্তীতে যেটা হলো, আমি ভুল খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখলাম কি যে এভাবে যদি চলতে থাকে তাইলে আমার আর পরীক্ষা সবকিছু শেষ করে যাওয়া সম্ভব হবে না। প্রথমত ম্যাথ নিয়ে একটু প্যানিক তো সবাই কম বেশি থাকে। এরপরে যেটা হলো, আমি পরের আরেকটা অঙ্কে গেলাম। এই নার্ভাসনেস এর কারণে আমার পরের অঙ্কটাও আর মিলতেছিল না। তখন আমার একদম মন বসে গেছে যে আমি এখন কি করব। তখন আমি একটা জ্যামিতি শুরু করলাম। জ্যামিতি শুরু করার পরে অর্ধেক পথে গিয়ে দেখি জ্যামিতিটা আমার আর মনে নাই। বাকি অংশ আমি আর মনে করতে পারতেছি না। তো তখন আমার মনে হচ্ছে কি যে আমার পরীক্ষা শেষ। এই ২-৩টা পরীক্ষা দেওয়া টোটালি বৃথা। আজকেই আমার শেষ পরীক্ষা। তো তখন আমি কিছুক্ষণ স্থির হয়ে বসলাম ২-৩ মিনিট। বসে নরমালি আমরা কি করি? বিপদে পড়লে তো আল্লাহকেই ডাকবো, স্বাভাবিক। তো আমি খুবই ঠান্ডা মাথায় বসলাম, একটু পানি খাইলাম। মনে, মনে ২-১ টা দোয়া পড়লাম। ভাবতেছিলাম কি করব? পরে ভাবলাম যে আমি একটা কাজ করি, আমি বিজ্ঞান লেখা শুরু করি। এখানেও মানুষজনের একটা পরামর্শ ছিল। যখন ম্যাথ শুরু করব তখন ম্যাথ শেষ করতে হবে। তারপরে বিজ্ঞান শুরু করতে হবে। একটার মাঝখানে আরেকটা লেখা যাবে না। তখন আমি করলাম কি খুবই সুন্দরভাবে ম্যাথের যেইটুকু আমি করে আসছি, ওইটুক ছেড়ে রাখলাম মূল খাতাতে। পরে আমি বিজ্ঞান লেখা শুরু করলাম। তো আমি যখন বিজ্ঞান লেখা শুরু করলাম, তখন কিন্তু আমি বারবার এটা মার্ক করছি যে পার্ট থাকে না একটা, ধরেন ক অংশ গণিত, খ অংশ বিজ্ঞান। তো উপরে আমি এভাবে লিখছি যে খ অংশ বিজ্ঞান, ১ ১ ক নং প্রশ্নের উত্তর ২ বা এভাবে লিখতেছিলাম। তো আমার তখন একটা টার্গেট হলো কি যে আমি ওইদিন টাইমে লেখা শেষ করব। এবং আমাদের পরীক্ষায় একটা বিষয় ছিল, সেটা হচ্ছে ২ মার্কের কোয়েশ্চেন থেকে হঠাৎ করে ৫ মার্কের কোয়েশ্চেন আসছে। ওইটা দেখার পর আমার একটু ভালো লাগছে। কেন ভালো লাগলো? কারণ ওই যে আমার একটু কনফিডেন্স লো হয়ে গেল যে আমি তো আর টিকতে পারব না। তখন আমার মনে হলো যে বেশিরভাগ মানুষই এখানে ধরা খাবে। এটা আমার একটা প্লাস পয়েন্ট। কলেজ লাইফে আমার একটা ফ্রেন্ডকে আমি বলতাম যে অন্যের পরীক্ষা খারাপ হইলেও খুশি হয় কেন? তো ও তখন আমাকে বলত যে অন্যের পরীক্ষা খারাপ হইলেই তো না আমার রেজাল্ট ভালো হবে। তো যখন প্রশ্ন কঠিন হয় তখন আমার ভালো লাগে যে আমার পরীক্ষা অন্যদের চেয়ে কম খারাপ হবে। তো ঐদিন আমি এই জিনিসটা ফিল করছি যে ২ ২ মার্কের প্রস্তুতি নিয়ে এসে দুম করে ৫ মার্কের আনসার করা অনেকটা টাফ হবে অনেকের জন্য। এবং আরো একটা বিষয় হবে সেটা হচ্ছে যারা খুবই নার্ভাস, মানে যারা পরীক্ষার হলে এরকম পরিস্থিতি ট্যাকেল দিতে পারে না, তারা আগেই তাদের অবস্থা খারাপ করে ফেলবে। মানে পারবে কি পারবে না সেটা পরের কথা। কিন্তু এরকম একটা চেঞ্জ, একটা সিচুয়েশন এ
তারা কিন্তু হুট করে ডিসিশন নিতে পারবে না যে আমি আসলে কি করব। তো এই ফাও গপ্পগুলো আপনাদেরকে বলতেছি এই জন্য, যাতে শুধু এই পরীক্ষা না, যে কোনো পরীক্ষাতে আপনারা নিজেদের পরিস্থিতি অনুযায়ী একটা পজিটিভ ডিসিশন নিতে পারেন। তো তখন আমি চিন্তা করলাম যে প্রথমে আমার টার্গেট ছিল যে আমি 1 ঘন্টায় ম্যাথ শেষ করব। বাকি 1.5-2 ঘন্টা আমি খুবই সুন্দরভাবে বিজ্ঞান লিখব। আমার প্ল্যান কিন্তু শুরুতেই শেষ। শুরুর 1 ঘন্টা আমি খেয়ে ফেলছি শুধু অঙ্কের ভুল খুঁজতে। 2-3টা অঙ্ক খাপছাড়া হাফ, হাফ করে রেখে দিছি। কাটাকাটি হইছে। মানে সেটা পরে হইছে। আগে কিন্তু কাটাকাটি করি নাই। কাটবো না জন্যই এত স্ট্রাগল যে কি করব বুঝতেছি না। তখন বিজ্ঞান শুরু করলাম। ভাগ্যিস আমি বিজ্ঞান শুরু করছিলাম। তো বিজ্ঞান শুরু করার পরে তখন আমার মনে হইছে যে আমার টাইম মেইনটেইন করতে হবে। যেহেতু আমার হাতের লেখা অনেক ফাস্ট, আমি 1 ঘন্টা সময় নিয়ে টানা বিজ্ঞান লিখে শেষ করে ফেলছি এবং আমার টার্গেট ছিল যে আমি সব কোয়েশ্চেন আনসার করব। টার্গেটেড যে কয়টা প্রশ্ন পরীক্ষায় আনসার করতে হবে, আমি সবগুলা প্রশ্ন আনসার করব। তো পরবর্তীতে কিন্তু আমি সবগুলা কোয়েশ্চেন আনসার করছি একটানা লিখে। 2-1টা এরকম ছিল যেগুলো আমি একদম 100% কমন পাই নাই। বা যেগুলো হয়তো আমি অনেক আগে ছোটবেলায় পড়ে আসছি বা ইন্টারমিডিয়েট লাইফে পড়ে আসছি, কিন্তু কনসেপ্ট আছে ওইভাবে মনে নাই, ভুলে গেছি। তারপরেও আমি আমার কনসেপ্ট যতটুকু ছিল ততটুকু থেকেই পুরোটা লিখে ফেলছি। কারণ আমি জানি অলরেডি আমার 1 ঘন্টা নষ্ট হয়ে গেছে। বাকি 1 ঘন্টায় আমি বিজ্ঞান লিখে ফেলবো। পরের 1 ঘন্টা আমি অঙ্ক ট্রাই করব। সেইজন্য আমি একদম ঘড়ির কাঁটা ধরে জাস্ট কয়টা প্রশ্ন, কতক্ষণ সময় পাচ্ছি, ভাগ করে টাইম বের করে নিয়ে ওই টাইম যেই চলে আসতো কনক্লুশন দিয়ে লেখা শেষ করে ফেলতাম। এভাবে আমি যখন বিজ্ঞানটা শেষ করলাম, করার পরে আমি আবারও ম্যাথে ব্যাক করলাম। দেখেন, যখন আমার বিজ্ঞানের 50 মার্কের কোয়েশ্চেন আনসার করা সাকসেসফুলি শেষ হইছে, হয়তো 2-1টা প্রশ্নের আনসার ভুল হতে পারে। ভুল হইলেও তো আমি একবারে শূন্য পাবো না। পার্শিয়াল মার্কিং 1-2 হয়তো পাবো। এই চিন্তা থেকে আমি মোটামুটি একটু রিল্যাক্সড হলাম যে যাক আলহামদুলিল্লাহ আমার বিজ্ঞান শেষ হইছে। মানে বিজ্ঞানে 50, সরলে 5, এই হচ্ছে টোটাল 55 মার্কের আমার আনসার করা শেষ। এরপরে আমি মাথা ঠান্ডা করে ম্যাথে ব্যাক করলাম। ম্যাথে ব্যাক করার পরে আবার 10-15-20 মিনিট এভাবে নষ্ট করলাম। তখনও দেখতেছি যে পরীক্ষা খুব একটা আগাচ্ছে না। এখন আমার টার্গেট ছিল যে আমি ম্যাথে 15 পাইতে চাই। মিনিমাম 15 পাইলে আমি খুশি। তো কিছুক্ষণ পরে দেখি কি যে আমার মোটামুটি 2টা অঙ্ক মিলে গেল। মানে আমি যখনই দেখি যে আমার টার্গেটেড মার্ক ফুলফিল হয়ে গেছে 15, তখন আমার অনেক ভালো লাগছে। কারণ প্রতিটা পরীক্ষা আমার টার্গেট ছিল যে আমি 65 মার্ক ক্যারি করতে চাই। তো বিজ্ঞান যেহেতু মোটামুটি লিখছি, ম্যাথ যদি 15 আনসার করি তাহলে 65 না হোক 55 টিকবে। আমি লয়ের অন্য কোনো একটা সাবজেক্ট দিয়ে 10-15 তুলে ফেলবো। মোটামুটি এরকম একটা কনফিডেন্স ছিল আইন অংশে। আর জিকে পরীক্ষা তো খুব ভালো হয়েছিল আমার। তো পরবর্তীতে যখন আমি একদম 10 মিনিট টাইমার বাকি, ওই সময়টাতে আগের অঙ্কটা একটানে কেটে অঙ্ক করা যখন শুরু করলাম, তখন কিন্তু আমি জাস্ট এক চান্সে আমার অঙ্কটা মিলে গেছে। তখন আমার মনে হলো যে আমি সবচেয়ে বড় ভুল করছি আমার ভুল খুঁজতে গিয়ে। সেই কাটাকাটি কিন্তু আলটিমেটলি আমাকে করতেই হলো। কাটাকাটি আমাকে করতেই হলো। ভুলও খুঁজে পাইলাম। পরের অঙ্কও ঠিকঠাক মতো করলাম। পরীক্ষাও দিয়ে আসলাম এবং শেষ পর্যন্ত ম্যাথে 15 মার্ক ছেড়ে চলে আসলাম। কারণ টাইম শেষ। অঙ্ক কমন কিন্তু সময় নেই। তারপরেও আমি খুশি। কেন খুশি? কারণ আমি আমার এক্সপেক্টেড মার্কের অ্যান্সার করতে পারছি। তো এই কথাটা আপনাদেরকে এইজন্য বললাম যে পরীক্ষার হলে আপনাকে কিছু ডিসিশন নিতে হবে। যেই ডিসিশন অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। এবং আমার বার কাউন্সিল পরীক্ষাতেও সেম অভিজ্ঞতা হইছে। সবাই কিন্তু প্ল্যান করে, বেশিরভাগ মানুষজন প্ল্যান করে গেছিলাম আমরা যে আমরা মুসাবিদা বা ড্রাফটিং আনসার করব না। অথচ কপাল দেখেন আমার, আমি যেবার পরীক্ষা দিলাম বার কাউন্সিল, সেইবারে ড্রাফটিং সব প্রশ্নের সাথে লেজ লাগানো। এবং আমি যেটা করছি সব ড্রাফটিং তো আমার কমন আসে নাই। আমি কিছু প্যাটার্ন দেখে গেছিলাম, কিছু ফরম্যাট দেখে গেছিলাম। ওই ফরম্যাট অনুপাতে আমি সব লিখে আসছি। এবং আমি পরীক্ষা দিয়ে বের হয়ে এসে আব্বু যখন আমাকে জিজ্ঞেস করলো যে মা পরীক্ষা কেমন হয়েছে, তখন আমি শুধু একটা কথাই বলছি যে আব্বু আশা করা যায় পাস হবে ইনশাল্লাহ। তো আলটিমেটলি কিন্তু পাস হয়ে গেছে।
তো এখন যে বিষয়টা, এই যে দেখেন হঠাৎ করে ড্রাফটিং দেখে মাথা খারাপ হয়ে গেছে যে ড্রাফটিং বাদ দিয়ে আনসার করার মতো কোনো প্রশ্নই নাই। যারা ওইখানে ভয় পাইছে, আমার অনেক ক্যাপাবল বন্ধু বান্ধব যারা যথেষ্ট ভালো, বার কাউন্সিল পরীক্ষায় যাদের রিটেন ফেল করার কোনো কারণই নাই, এমন অনেকেই রিটেন ফেল করছে, কারণ ওই যে ড্রাফটিং তারা দেখেই যায়নি, অ্যান্সার করে নাই। সেই জন্য আপনারা যেটা করবেন, ওভারঅল একটা সুন্দর প্রস্তুতি নিয়ে যাবেন, ড্রাফটিং একটা আইডিয়া নিয়ে যাবেন, ফরম্যাট দেখে যাবেন। ওই ফরম্যাট দেখে যদি 2 3 4টা 5টা ড্রাফটিং প্র্যাকটিস করেন, তাহলে খুবই সুন্দরভাবে ড্রাফটিং গুলো আপনাদের হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা মোটামুটি দেখলাম যে আমরা সব কোশ্চেন আনসার করব, নিজেদের কনসেপ্ট থেকে লিখে আসবো, কমন না যদি আসে 100% তারপরেও। দ্বিতীয়ত, কাটাকাটি করার চিন্তায় ভুল প্রশ্ন লিখে আসবো না, কোনো কিছু ছেড়ে আসবো না, এবং কোনো কিছু নিয়ে খুবই বেশি প্যানিকড হব না। পরিস্থিতি সামাল দেওয়ার মতো মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যে পরীক্ষার হলে যাই হয়ে যাক না কেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আসব। এবং আমি যখন বার কাউন্সিল পরীক্ষা দেই বা বিজনেস পরীক্ষা দিয়ে আসছি অথবা অন্য যে কোনো পরীক্ষা দিয়ে আসছি, সবসময় আমার মাথায় শুধু একটাই টার্গেট থাকতো যে আমি আমার 100% দিয়ে আসবো। মানে অনেক সময় আমি বন্ধু বান্ধব বা আব্বু আম্মু ভাই বোনকে বলতাম যে আমি আমার জীবনের মানে সেরা পরীক্ষা দিয়ে আসবো, ভুল হইলেও হোক ঠিক হইলেও হোক সর্বোচ্চটা দিয়ে আসবো। যেমন ধরেন পরীক্ষার আগে অনেক বেশি রাত জাগতাম, তো অনেকে বলতো যে একটু ঘুমাইলেই তো হয়। তো তখন বলতাম কি যে আজকের রাতে যদি একটু কষ্ট করে পড়াশোনাগুলো দেখে শুনে গিয়ে পরীক্ষাটা ভালো দিয়ে আসতে পারি, তাহলে আসার পরে আমার ঘুমটাও শান্তিতে হবে। একটু না হয় একদিন কম ঘুম হলো, কিন্তু আমি যদি ঘুমের আশায় পরীক্ষাটা খারাপ দিয়ে আসি, তাহলে পরে আমার আর ভালো ঘুম হবে না। অনেকে বলতো যে পরীক্ষার আগে এত পরিশ্রম করার কি আছে, এত কষ্ট করার কি আছে, যে একদম পাগলের মতো পড়াশোনা করতে হবে কেন? আমি আপনাদেরকে বলবো যে সারা বছর আপনাকে পাগল হয়ে থাকতে হবে না, পাগলের মতো সারা বছর পড়াশোনাও করতে হবে না। সারা বছর জিনিসগুলা গুছাবেন, কালেকশনে রাখবেন, কি পড়বেন কনসেপ্ট গুলা জেনে রাখবেন, স্যাররা কি পড়াইলো দেখবেন, নিজে কি পড়তেছেন একটু আইডিয়া নিবেন। যখন আপনার এক্সট্রিম টাইম চলে আসবে, পরীক্ষা একদম চলে আসছে, তখন আপনি কি করবেন? সেই 1টা 2টা মাস তো আপনাকে পরিশ্রম করতে হবে। তো বার কাউন্সিলের রিটেন পরীক্ষার জন্য আপনাদেরকে এই মেন্টাল প্রিপারেশনটা রাখতে হবে যে এই যতটুকু সময় আমি পাবো 1 মাস অথবা 2 মাস, এই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করব আমি। এই সময়ের মধ্যে আমি আমার লাইফের হাইয়েস্ট স্যাক্রিফাইস করব। পড়াশোনা ব্যতীত অন্য কোনো কিছুতে আমি মনোনিবেশ করব না। আমার টার্গেট হচ্ছে আমি একটা লাইসেন্স নিয়ে আসবো নিজের জন্য। এই চিন্তা থেকে আপনারা যদি পড়াশোনা শুরু করেন, তাহলে প্রস্তুতি অনেক ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আবার আমরা টাইমিং এ ব্যাক করি। দেখেন আমরা দেখলাম যে প্রতিটা প্রশ্নে আমাদের সময় বরাদ্দ হচ্ছে 34 মিনিট। এই 34 মিনিটের মধ্যে আপনাকে প্রতিটা প্রশ্ন শুধুমাত্র কোয়েশ্চেন পড়ার জন্য 4 থেকে 5 মিনিট বরাদ্দ রাখতে হবে। কারণ এই 4-5 মিনিট হচ্ছে আপনার মোটামুটি কোয়েশ্চেন প্ল্যানিং এর টাইম। যে আপনি কতটুকু লিখবেন, কি লিখবেন, প্রশ্নটা কি, উত্তর কি হবে। মোটামুটি প্রশ্ন পড়ার জন্য আপনাকে 3-4 মিনিট সময় হাতে অবশ্যই রাখতে হবে। এবং পুরা কোয়েশ্চেনটা একটু লেখার সাথে সাথেই মার্কিংটা চেক করে ফেলবেন। আমি নিজে পার্সোনালি যে কাজটা করতাম আপনারা চাইলে ফলো করতে পারেন। প্রতিটা মানুষই কিন্তু আমরা একজন আরেকজনের চাইতে আলাদা। আপনাদের কারো সাথে আমার 100% কোনো কিছুই মিলবে না। তো সেই জায়গা থেকে আপনার হয়তো স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে। আমার মতো অনেক কিছু হবে না। আমার পড়ালেখার যে ধরন, লেখার প্যাটার্ন, আমার চিন্তা ভাবনা, আমার প্ল্যানিং, সেটা আবার আপনার মতো হয়তো অনেকটা হবে না। তো আমারটাও আপনাকে 100% শোনার প্রয়োজন নাই। আপনারটাও আমার 100% শুনে পালন করার প্রয়োজন নাই। আপনি যেটা ভালো মনে হয়, যেটা আপনার সাথে স্যুট করে সেটা নিবেন। যেটা আপনার সাথে যায় না সেটা বাদ দিবেন। এখন দেখেন এই যে আমরা তাহলে প্রতিটা প্রশ্নে আমি মোটামুটি সময় পাচ্ছি ধরেন 28 থেকে 29 মিনিট লেখার। সেই টাইমটা আমরা এখন 25 এ নিয়ে আসি। তাহলে সুবিধা কি? দেখেন, আপনি যদি টার্গেট রাখেন যে আমি 25 মিনিট লিখবো,
তাহলে দেখা যাবে লেখাটা 30 মিনিটসে চলে যাবে, মোটামুটি 28, 29, 30-এ চলেই যাবে। কারণ 25 মিনিট লেখার পরে আপনার যখন মাথায় আসবে যে এই কোশ্চেনটা শেষ করতে হবে, তখন মিনিমাম কনক্লুশন টানতেও কিন্তু আপনার 2-3 মিনিট চলে যাবে। এজন্য আপনি টার্গেট রাখবেন যে আমি প্রতিটা প্রশ্ন মোটামুটি 25 মিনিট লিখবো। এখন আপনি কি সব প্রশ্ন 25 মিনিট লিখবেন? আমি বলবো যে আপনি সব প্রশ্ন 25 মিনিট লিখবেন না। কেন? কারণ প্রথমত সব কোশ্চেনের মার্ক ডিস্ট্রিবিউশন সেম না। সব কোশ্চেনের অ্যান্সারের সাইজও সেম হবে না। তাহলে আপনি প্রথম যে প্রশ্নটা লিখবেন, প্রথম প্রশ্নটা আমরা কিন্তু একটু বেশি সময় নিয়ে লিখি। কারণ আমরা প্রথম সেই কোশ্চেনটাই সিলেক্ট করি যে কোশ্চেনটা মোটামুটি আমাদের ফেভারে থাকে, যেই কোশ্চেনটা আমরা ভালো জানি, আমাদের পড়া থাকে এবং শুরুতে হাত চালু হতেও একটু সময় লাগে। এইজন্য আপনারা প্রথম প্রশ্নের জন্য মোটামুটি 30 মিনিট বরাদ্দ রাখবেন, অথবা 32 বা 35 মিনিট। তো এখানে আপনার যে 10 মিনিট লস হবে, সেই 10 মিনিট কিন্তু অন্য প্রশ্নগুলাতে আপনাকে আবার যেভাবেই হোক ম্যানেজ করে ফেলতে হবে। তো আমরা সবার শেষের যে প্রশ্নটা, সেই সবার শেষের প্রশ্নটাতে আমরা একটু সময়টা কমায় ফেলবো। কারণ দেখেন, প্রথমত সবার শেষের প্রশ্নটা আমরা খুব একটা বড় লিখতে পারি না। দ্বিতীয়ত এই কোশ্চেনটাতে নাম্বারই আছে 10। অন্য সবগুলা কোশ্চেন আছে 15, সবার শেষেরটাতে নাম্বার আছে 10। তাহলে আপনি এটার জন্য মোটামুটি 18 থেকে 20 মিনিট বরাদ্দ রাখেন। তাহলে দেখবেন ওভারঅল সবকিছু মিলে একটা ওয়েল ব্যালেন্সড একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। যে প্রথম প্রশ্নটা একটু ভালো লিখলেন, 2-4 লাইন বেশি লিখলেন। সেকেন্ড প্রশ্নটা সেম। থার্ড প্রশ্নটা আরেকটু কম লিখলেন। ফোর্থ কোশ্চেন আর থার্ড কোশ্চেন কাছাকাছি লিখলেন। সবার শেষের প্রশ্নটা একটু ছোট করলেন বাকিগুলার তুলনায়। তাহলে কি হবে দেখেন, এটা আমি নিজে ফলো করি। এটা আপনাদেরকে জাস্ট পরামর্শ হিসেবে বলা। আপনাদের যে এটাই ফলো করতে হবে এমন কোনো কথা নাই। দেখেন, ধরেন কোন একটা প্রশ্ন আমি প্রথম হয়তো কথার কথা লিখছি ধরেন 20, ধরেন 20 পেজ লিখছি। লেখার পরে সেকেন্ড কোশ্চেনটাতে আমি হয়তো লিখবো 18, তারপরের কোশ্চেনটা হয়তো চলে যাবে 16-তে, তারপরের কোশ্চেনটা হয়তো চলে যাবে 14-তে, সবার লাস্টের কোশ্চেনটা যাবে 10 বা 12-তে। দেখেন, এখানে কিন্তু নাম্বারগুলা খুবই স্বাভাবিকভাবে চেঞ্জ হইছে। নরমালি যিনি পরীক্ষক, আমার যিনি খাতা দেখবেন, উনি কিন্তু বুম করে পাহাড় থেকে মাটিতে পড়বেন না। উনি দেখতেছেন যে না, কোশ্চেনের অ্যামাউন্ট মোটামুটি ঠিক আছে। উনার ব্রেন কিন্তু আস্তে, আস্তে পাস করতেছে। প্রথম কোশ্চেনটা আমি অনেক বড় লিখছি। তারপরেরটা একটু ছোট হইছে। তারপরটা আরেকটু ছোট হইছে। তারপরটা আরেকটু ছোট হইছে। তো ওভারঅল সব প্রশ্ন কিন্তু কেউ যদি কম বেশি করে লিখতে চান, তাহলে এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। তাহলে আরেকটা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। সেটা হচ্ছে আপনারা মোটামুটি সব কোশ্চেন এভারেজ লিখবেন। যে ধরেন 15 হচ্ছে আপনার টার্গেট বা 10 হচ্ছে আপনার টার্গেট। এটা মার্কের উপরে ডিপেন্ড করবে এবং আপনার টাইম মেইনটেইনিং, একটা কোশ্চেনে আপনি কত মিনিট সময় পাচ্ছেন। আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনার হাতের লেখার স্পিড কেমন। এই ৩টা জিনিস মিলায়ে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি আসলে কতটুকু লিখবেন। বেশিরভাগ মানুষের কোশ্চেন থাকে যে আমি আসলে একটা কোশ্চেন আনসার কতটুকু লিখব। তো দেখেন, আমি যেটা বলি যে আপনাকে কেউ বলে দিতে পারবে না যে একটা কোশ্চেন আনসার আপনি কতটুকু লিখবেন। তবে হ্যাঁ, আপনাকে অবশ্যই একটা রিজনেবল কোয়ান্টিটি মেইনটেইন করতে হবে। একটা প্রশ্নে 15 মার্ক, সেটা যদি এখন আপনি 2 পাতা লিখে চলে আসতে চান তাহলে তো হবে না। ওখানে আপনাকে একটা রিজনেবল অ্যামাউন্ট লিখতে হবে। এই রিজনেবল অ্যামাউন্টটা আপনি সিলেক্ট করবেন কিভাবে? প্রথমত পার কোশ্চেনে আপনি টাইম কত পাচ্ছেন। দ্বিতীয়ত আপনার হাতের লেখার স্পিড কেমন। তৃতীয়ত যে প্রশ্নটা আপনি সিলেক্ট করতেছেন, সেই প্রশ্নটা কতটা কনটেন্ট প্রোভাইড করার মতো। অনেক প্রশ্ন থাকে যেগুলা প্রবলেমেটিক বেসড, খুব অল্প কথায় লিখে ফেলা যায়। অনেক প্রশ্ন থাকে যেটা আপনি সিলেক্ট করছেনই, ব্যাখ্যামূলক প্রশ্ন। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আনসার গুলা তো একটু বড় হবেই। তো এইজন্য আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি এই ৩টা মিলায়ে একটা প্রশ্ন কতটুকু লিখবেন। এটা আপনার নিজেকে ডিটারমাইন করতে হবে যে আপনি আসলে কতটুকু লিখবেন। কেউ আপনাকে বলে দিল যে 20 পাতা লিখতে হবে। আপনার টেনশনে অবস্থা খারাপ যে আমি কিভাবে 20 পাতা লিখব? আমার লেখা তো অনেক স্লো। আপনি আপনার খাতা আপনার মতো করেই সাজাবেন। কে কি বলছে এটা মাথায় নেওয়ার প্রয়োজন নাই। কারণ সবার হাতের লেখার স্পিড সেম হবে না। ধরেন, যেমন আমি যদি আমার এবং আমার অন্য বন্ধু-বান্ধব অনেকের কথা বলি, দেখা যায় যে ওদের
অর্ধেক পাতা লেখা হইতে হইতে আমার 1.5 পাতা লেখা শেষ। ওরা যদি মনে করে যে আমি যে পরিমাণ লেখা লিখছি সেই পরিমাণ লিখবে, তাহলে একটা ফাঁকিবাজি করতে হবে যে আমার চাইতে বড় বড় করে লিখতে হবে, ফাঁকা ফাঁকা করে লিখতে হবে, বেশি বেশি লুজ নিতে হবে, তাহলে আমার খাতার সমান মোটা তাদের দিতে হবে। তো এটা যেহেতু আমি মনে করি যে এরকম কিছু না যে সবার খাতা দাঁড়িপাল্লায় মাপ দেওয়া হবে, কার খাতার ওয়েট বেশি, কার খাতার কোয়ান্টিটি বেশি, কে কত পৃষ্ঠা লিখলো, এগুলো নর্মালি কখনোই গণনা করা হয় না। মোটামুটি আপনার খাতাটা যেন ওভারঅল সুন্দর থাকে, এটা আপনি মাথায় রাখবেন। নিজের মতো করে বাসায় একটু লেখে চেষ্টা করবেন, দেখবেন যে আপনি 34 মিনিটে মোটামুটি কয় পাতা লিখতে পারতেছেন। টাইম বাধায় দিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে লিখতে লিখতে একটা সুন্দর অভ্যাস তৈরি হয়ে যাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কতটুকু লিখবো। আচ্ছা, এখন আসি কোশ্চেন সিলেকশন। আমাদের মধ্যে অনেকেই যে কাজটা করি, সব বড় বড় প্রশ্ন সিলেক্ট করার চেষ্টা করি, যেই কাজটা আমি অনেক আগে করতাম, পরবর্তীতে আমি এটা থেকে বের হয়ে আসছি। যেমন আপনি ধরেন আপনাকে 7টা কোশ্চেন লিখতে হবে, আপনি 7টা কোশ্চেনই সর্বোচ্চ বড় বড় কোশ্চেন গুলা সিলেক্ট করছেন 14টার মধ্যে। তখন কি হবে? কোনো কোশ্চেনই আপনি সুন্দরভাবে শেষ করতে পারবেন না, মন মতো লিখেও আসতে পারবেন না, পরীক্ষাও টাইমের মধ্যে শেষ হবে না, যেগুলা লিখবেন সেই কন্টেন্ট গুলাও ছাড়া ছাড়া থেকে যাবে। এই জন্য আমি যেটা করি, প্রথমত আমি প্রথম যে প্রশ্নটা লিখব সেটা একটু বড়, ক্রিয়েটিভ, মানে মোটামুটি ডেসক্রিপটিভ, বেশি কন্টেন্টফুল, এরকম একটা কোশ্চেন সিলেক্ট করার চেষ্টা করি, যে প্রশ্নটা আমি একটু খুবই সুন্দরভাবে কন্টেন্টফুল লেখা লিখতে পারবো। আর মোটামুটি আমার কনসেপ্ট বেশ ভালোভাবে ক্লিয়ার, অনেক জিনিসপত্র বেশিরভাগই আমার জানা, ভুল হওয়ার প্রবাবিলিটি খুবই কম। তো আমি যদি এরকম একটা বড় প্রশ্ন প্রথমে লিখি, প্রথম প্রশ্নটা তো নর্মালি আমরা একটু বড় লিখি, তো আমি মোটামুটি 2টা কোশ্চেন সিলেক্ট করি এমন যেগুলো একটু ডেসক্রিপটিভ নেচারের, একটু বেশি লেখা যাবে। 2টা কোশ্চেন আমি মাঝারি গোছের সিলেক্ট করি। তারপরে যে লাস্ট কোশ্চেন যেটা, মানে আমি আমার ভার্সিটির হিসেবে বলতেছি, ধরেন 5টা কোশ্চেন লিখতে হতো, তাহলে আরেকটা কোশ্চেন সবার শেষে যেটা, ওইটা আমি এমন একটা কোশ্চেন সিলেক্ট করি যেটা কম লিখে ফুল কোশ্চেন আনসার কমপ্লিট করা যাবে উইদিন টাইম। তাহলে দেখেন যেটা হবে, আমাদের যেটা হতো, প্রতি প্রশ্নে 20 মার্ক করে পাইতাম। প্রত্যেকটা প্রশ্ন লেখার জন্য 5টা কোশ্চেন লিখতে হতো, মোটামুটি 45 মিনিটের মতো সময় পাইতাম। তো তখন কি করতাম আমরা, 4 ঘন্টার একটা পরীক্ষা, 20 মার্ক পার কোশ্চেনে, এরকম আমাকে 5টা প্রশ্ন লিখতে হবে, 100 মার্ক, সময় হচ্ছে 4 ঘন্টা, মোটামুটি 45 মিনিট মতো আমি পার কোশ্চেনে সময় পাই। তো তখন যে কাজটা করতাম, শুরুর দিকের বড় বড় যে প্রশ্নগুলো সেগুলো একটু বেশি সময় নিয়ে লিখতাম, মাঝখানে যে 2টা প্রশ্ন সেগুলোতে টাইম আবার একটু কম দিতাম। সবার শেষের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হয়তো 20 থেকে 25 মিনিট লিখতাম সর্বোচ্চ, এবং সেটা এমন ভাবে লিখতাম যেন ফুল কোশ্চেন কভার করে। তো ধরেন যেটা হতো, যেমন আমার প্রথম কোশ্চেনে 20-এর মধ্যে ধরেন আমি হয়তো খুব ভালো লেখার কারণে 16 বা 17 পাইছি, অথবা 15 পাইছি ধরেন। পরের কোশ্চেনে ধরলাম 16, তারপরের কোশ্চেনে 15, তারপরের কোশ্চেনে হয়তো আরো একটু কমে গেল 14, তারপরের কোশ্চেনে আমি হয়তো পাইলাম 10 বা 12। তাহলে দেখেন এভাবে যদি আমি আমার ওভারঅল মার্ক ক্যালকুলেট করি, দেখবেন যে খুবই একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট চলে আসছে। মোটামুটি আপনি রিজনেবল একটা ভালো মার্ক পাচ্ছেন। আর আপনি যদি কি করেন, প্রথম 4টা কোশ্চেন খুবই বড় বড় লিখলেন, কিন্তু পরের প্রশ্নটা টাচই করলেন না, তাহলে আপনার এই যে 10 মার্ক চলে গেল, হাতছাড়া হয়ে গেল। তখন কিন্তু আপনি আপনার এক্সপেক্টেড যে রেজাল্ট সেটা আর নিয়ে আসতে পারবেন না। তাহলে আপনার মোটামুটি টাইম মেইনটেইনিং এর ব্যাপারে খুবই সচেতন হতে হবে, এবং আমাদের চেষ্টা করতে হবে উইদিন টাইমে আমরা সব কোশ্চেনই লিখবো। প্রতিটা প্রশ্নে আমার একটা টাইম নির্ধারিত থাকবে, ওই টাইমটা যদি কোনোভাবে আমি পাস করে যাই, তাহলে সেটা আমি অন্য আরেকটা প্রশ্ন থেকে নিয়ে নিব, অনেকটা সেট অফ এর মতো। সিপিসিতে আপনারা যে সেট অফ করে আসছেন, অনেকটা এরকম, যে আপনি একটা কোশ্চেনের 40 মিনিটের জায়গায় 45 মিনিট দিয়ে ফেলছেন, বাকি 2টা প্রশ্ন আপনি ওইটা দিয়ে ম্যানেজ করবেন, কাভার করবেন, ওই 5 মিনিট কাভার করবেন। আচ্ছা, এখন আর একটা কথায় আসি। প্রথমত হচ্ছে রোল নাম্বারের কথাটা আমাকে অনেক আগে বলা উচিত ছিল আমার, কিন্তু দেরি হয়ে গেল, তো একটু এলোমেলো চেষ্টা করতেছি। এগুলো খুবই নর্মাল কথাবার্তা। আচ্ছা,
রোল নাম্বারের কথাটা বলে নেই। দেখেন, রোল ভুল দাগানো কিন্তু একটা অভিশাপ। একটা পরীক্ষা খুবই কষ্ট করে দিচ্ছেন, অনেক টাকা পরীক্ষার ফি দিচ্ছেন। এইজন্য রোল নাম্বারটা খুবই সুন্দরভাবে চেক করবেন। এবং আরেকটা জিনিস খুব সুন্দরভাবে চেক করতে হবে, কেয়ারফুলি চেক করতে হবে। সেটা হচ্ছে আপনার এক্সট্রা যে শীট নিবেন, লুজ নিবেন, সেটার নাম্বারটা খুব ভালোভাবে এন্ট্রি করা হয়েছে কিনা আপনার খাতার নির্ধারিত জায়গায়। টিচারের স্বাক্ষর আছে কিনা, সিল আছে কিনা, এই জিনিসগুলো আপনারা একটু ভালোভাবে চেক করবেন। তো এগুলো আপনারা নিজেরাই করবেন। এখানে আমার বলার তেমন আহামরি কিছু নাই। আচ্ছা, একটা কোয়েশ্চেন পাইছি। সেটা হচ্ছে, আচ্ছা ২ টা প্রশ্ন আসছে, আমি একটু পড়ি। নিহাল ভাই জিজ্ঞেস করছেন যে, অনেক সময় এমন হয় যে কনসেপ্টটা আমার ক্লিয়ার থাকে কিন্তু রিলেভেন্ট সেকশনটা মনে থাকে না। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন, আপনার রিলেভেন্ট সেকশন মনে নাই। কিন্তু আপনি উত্তরটা জানেন কি হবে। তখন আপনি আপনার যে কনসেপ্ট সেটা থেকে লিখে আসেন। এখানে আপনি যদি কাছাকাছি একটা সেকশন ভুলও লিখে আসেন, তারপরেও আপনি কখনো 0 পাবেন না। কারণ এগুলো সবই বর্ণনামূলক প্রশ্ন। যেমন আমার ক্ষেত্রে রেজিস্ট্রেশন অ্যাক্ট এর কোয়েশ্চেন আনসার করার সময় এমন হয়েছিল যে আমি জানি প্রসেসটা কি, ছবির উপরে আড়াআড়ি ভাবে স্বাক্ষর করতে হবে দলিল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে। আমি সবকিছুই জানি। কিন্তু পরীক্ষার হলে আমার সেকশন মনে নাই। তখন আমি একটা বানোয়াট সেকশন, আশেপাশের একটা সেকশন লিখে আসছিলাম এবং আমার যতদূর মনে পড়ে সেকশন নাম্বারটা আমার ভুল হয়েছিল। এবং আমি যেহেতু এটা ওভার কনফিডেন্ট ছিলাম না, সেজন্য আমি আর এটা নীল কালি দিয়ে মার্কও করিনি, বক্সও করি নাই। কিন্তু ভিতরের কথা সব ঠিকঠাক ছিল। তো এখন আপনি যদি ছেড়ে আসেন তাহলে তো 0 পাবেন। আর আপনি যদি লিখে আসেন, হয়তো সেকশনটা লেখেননি অথবা সেকশনটা ভুল লেখার কারণে আপনি হয়তো ১-২ নাম্বার কম পাইলেন। কিন্তু কনসেপ্ট লেখার জন্য আপনি অবশ্যই এখানে নাম্বার পাবেন বলেই আমি মনে করি। আমি আপনাকে ১০০% নিশ্চয়তা দিয়ে বলতেছি না। কারণ এটা আসলে কেউই জানে না। তবে আমার মনে হয় পার্শিয়াল মার্কিং অবশ্যই হয়। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার পার্সোনালি মনে হইছে। আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করছেন যে খাতার মার্জিন বা লাইন টানার বিষয়ে। দেখেন, খাতার মার্জিন টানার বিষয়ে আমি খুবই অলস প্রকৃতির একজন মানুষ। আমার আব্বু ছোটবেলা থেকে আমাকে খাতা ভাঁজ করা শিখাইছে। যে এত লাইন টানাটানির সময় নাই। ভালো রেজাল্ট করা লাগবে। সব লেখা শেষ করে আসতে হবে। বেশি করে লিখতে হবে। তুমি খাতা ভাঁজ করে লিখবা। তো পিতার আদেশ শিরোধার্য টাইপের অবস্থা হয়ে গেছে আমার লাইফে। তো আমি ওই যে ছোটবেলা থেকে খাতা ভাঁজ করে লিখে, লিখে আসতাম। তখন থেকে আমার খাতা ভাঁজ করে লেখার অভ্যাস। এবং আমি এসএসসি, এইচএসসির মতো পরীক্ষাগুলাও খাতা ভাঁজ করে দিয়ে আসছি। কখনো আমি মার্জিন করতাম না। একদম ছোটবেলায় যখন একদম বেশি ছোট ছিলাম, লেখা এদিক ওদিক চলে যাইত, তখন আমি স্কেল দিয়ে মার্জিন টানতাম। তো মার্জিন টানার কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা খাতা ভাঁজ করে লিখতে পারবেন। এবং আমি আমার জীবনের বড়, বড় যত পরীক্ষা দিয়ে আসছি সবগুলাই খাতা ভাঁজ করে লিখে আসছি। আর খাতার মাঝখানে যখন কোনো একটা পয়েন্ট লিখবেন, তখন জিজ্ঞেস করছেন যে কোনো টিক চিহ্ন অথবা স্টার মার্ক ব্যবহার করা যাবে কিনা? দেখেন, নরমালি আমি মানুষকে একটা ফাঁকিবাজি বুদ্ধি দেই। সেটা কি? যেমন ধরেন, কোন একটা আইনের কোন একটা প্রশ্নে এরকম আসছে যেটাতে হয়তো আপনাকে ১১ টা গ্রাউন্ড লিখতে হবে অথবা ৫ টা গ্রাউন্ড লিখতে হবে। তো আপনি কি করলেন? ২ টা গ্রাউন্ড ভুলে গেছেন। আপনি এখন ১, ২, ৩, ৪ দিয়ে লেখা শুরু করছেন। তখন কিন্তু যিনি আপনার খাতা দেখবেন, উনার আর এক্সট্রা আলাদা করে কষ্ট করে ব্রেইন খাটাইতে হবে না যে আপনি ৪ টা লিখছেন। উনি তাকাইতেই বুঝে যাবে যে এই লোক তো ৪ টা লিখছে। কিন্তু যখন আপনি কোন একটা এই জাতীয় সাইন ব্যবহার করবেন, তখন কিন্তু উনার আর গোনার টাইম নাই যে আপনি কয়টা লিখছেন। বা ধরেন একটা রচনা লিখতেছেন, রচনার পয়েন্ট লিখছেন অথবা যেকোনো কিছুর একটা পয়েন্ট লিখতেছেন, একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন আপনি লিখতেছেন, পয়েন্ট লিখছেন। সেগুলো আপনার ABCD 1, 2, 3, 4 রোমান নাম্বার এগুলো মার্ক করার প্রয়োজন নাই। যদি এমন হয় যে ফিক্স ৫ টা, যেমন এসআর অ্যাক্টে স্পেসিফিক রিলিফ ৫ ভাবে দেওয়া যায়। এটা ৫ টা উপায়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন আপনি 1, 2, 3, 4 লেখেন। যদি ৫ টাই আপনার মনে থাকে কোনো সমস্যা নেই। কিন্তু আমি নরমালি এই চিহ্নটা খুব বেশি ব্যবহার করি পরীক্ষার খাতায়।
এই দুইটা চিহ্ন আমি বেশি ব্যবহার করি পরীক্ষার খাতায়, যে কোনো মানে পয়েন্ট আকারে কিছু লেখার ক্ষেত্রে। আচ্ছা, এখন তাহলে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আমি এই কাজটা করতাম। ধরেন যখন একটা প্রশ্ন পাইলাম, পেন্সিল দিয়ে মার্ক করতাম। ধরেন একে ক, খ, গ, এরকম তিনটা আছে। দুইয়ে হয়তো দুইটা, তিনটা লেজ আসছে একটা কোশ্চেনে। তখন আমি করতাম কি, যখন আমি ১ নাম্বার প্রশ্নটা লিখতাম, তখন আমি শুরুতে লিখতাম যে ১ নং প্রশ্নের উত্তর। তারপরে ধরেন ক লিখছি। তো ক নাম্বারটা আমার যখনই লেখা শেষ হয়, ক নাম্বারের পাশে আমি ছোট্ট একটা টিক দিয়ে রাখতাম পেন্সিল দিয়ে। অথবা ক নাম্বারটা এভাবে একটানে কেটে দিয়ে রাখতাম। তাহলে সুবিধা হতো কি, আমি জানতাম যে আমার কোন কোয়েশ্চেন গুলো লেখা শেষ হইছে। আমার অনেক ফ্রেন্ডের এরকম অভিজ্ঞতা আছে যারা প্রশ্নের জন্য কোনো জায়গা ফাঁকা রাখে নাই। একের ক, খ লিখছে কিন্তু জানেই না যে এখানে আরেকটা লেজ ছিল। এরকম যদি কখনো হয় তাহলে পরে একদম সবার শেষে ১ নং প্রশ্নের, গ নং প্রশ্নের উত্তর দিয়ে সুন্দরভাবে লিখে চলে আসবেন। ছেড়ে আসার দরকার নেই। নতুন করে তো আমরা ব্যাকে গিয়ে যেখানে লিখে ফেলছি জায়গা ফাঁকা নাই, ওখানে তো আমি আর লিখতে পারবো না। তো এই বিষয়গুলো আপনারা যখন একটা প্রশ্ন লিখবেন, একটা প্রশ্ন লেখা শেষ হওয়ার সাথে সাথে জাস্ট কয়েকটা সেকেন্ড সময় নিয়ে প্রশ্নের সাথে একবার মিলায় নিবেন যে আপনার ১ নাম্বার প্রশ্নে সবকিছু অলোকে কিনা। তো এভাবে যদি আপনি যখন যেটা লিখতেছেন সাথে সাথে চেক করে যান, তাহলে একদম শেষে যখন আপনার খাতা বাঁধার সময় হয়ে যাবে, পরীক্ষার শেষের দিকে, তখন আর মাথা খারাপ করার দরকার হবে না যে আমার কি না কি হইলো, কোনটা লিখলাম, কোনটা ছাড়লাম। এই চিন্তাটা আমার কখনোই হয় নাই। কারণ আমি যখন একটা করে প্রশ্ন লিখতাম, সাথে সাথে আমি চেক করতাম যে আমি এটা লিখছি কিনা, টিক দিয়ে রেখে দিতাম। তাহলে মোটামুটি আমি কনফার্ম থাকতাম যে না, আমি এটা লিখে আসছি। বাসায় এসে আমার আর এই চিন্তা করে রাতের ঘুম হারাম হইতো না যে আমি কি এটা লিখলাম কি লিখলাম না। এবং শেষে গিয়ে খুব একটা প্রেশার হয় না। খাতা রিভিশন দিতে খুব একটা বার্ডেন ফিল হয় না। আচ্ছা, এখন আরেকজন জিজ্ঞেস করছেন যে ডিফারেন্স কিভাবে লিখবো? দেখেন, অনেকেই ডিফারেন্স গুলো ছক আকারে লেখে। কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর থেকে আমার যারা সিনিয়র ছিলেন তাদের সবার কাছ থেকে এই জিনিসগুলো জানছি যে পার্থক্য বড় বয়সে ছক আকারে না লেখাটাই ভালো। আমি নিজে পার্সোনালি এটা ফলো করি। আপনারা চাইলে করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। তো আমি নরমালি পার্থক্য ধরেন লিখছি যে নিম্নে পার্থক্য দেওয়া হলো। দেওয়ার পরে ধরেন আমি হচ্ছে এভাবে পয়েন্ট করতাম যে, ধরেন লিখলাম যে রেস জুডিকাটা আলোচনা করা হয়েছে সিপিসি এর ধারা এততে, অন্যথায় অন দ্য আদার হ্যান্ড রেস সাবজুডিস আলোচনা করা হয়েছে এত ধারায়। এভাবে লিখতাম আমি। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম লেখার। আপনি এভাবে লিখলে দেখা যায় যে লেখাটা একটু বড়ও হয়। যদি দেখেন যে কোশ্চেনের মার্ক খুবই কম, হয়তো একটা ডিফারেন্সে আপনার ১ নাম্বার বা ২.৫ নাম্বার আসছে, ২ বা ৩ মার্ক আসছে। তখন আপনি চাইলে বক্স করে লিখতে পারেন। বক্স করে লিখলে যে কোনো ক্ষতি হবে বা না লিখলে আপনার বিশেষ কোনো লাভ হবে এরকম কিচ্ছু না। যদি দেখেন যে প্রশ্নটা একটু বড়, সেই ক্ষেত্রে বক্স করলে সাইজ ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি একটু ডেসক্রিপটিভ ভাবে লেখার চেষ্টা করবেন। যদি দেখেন যে আপনার শুধু ২ মার্কের একটা ডিফারেন্স আসছে, তো আপনি সুন্দর করে একটা বক্স দিয়ে লিখে ফেলতে পারেন। সেই ক্ষেত্রে আপনি পেন্সিল দিয়ে বক্স আঁকায় নিতে পারেন। কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে মোটামুটি লেখার প্যাটার্ন গুলো আপনাদেরকে বললাম। এখন আমরা যাব হচ্ছে মূল আমাদের যে আলোচনা, যে আমরা কিভাবে প্রিপারেশন নিব, রিটেন প্রিপারেশন কিভাবে নিব। দেখেন, ১ম আপনাদের প্রশ্ন হচ্ছে কি বই পড়বো? আমার জীবনে খুব অল্প বয়সে একটা ভালো, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না, ভালো শিক্ষা হইছে। সেটা হচ্ছে কি বই পড়বো ভাবার চাইতে পড়ার আগে আল্লাহর হস্তে শুরু করি। যেমন ধরেন আমি যখন বাংলা প্রিপারেশন নেই, বাংলার জন্য পড়াশোনা করি, তখন আমি ১ম একটা বই কিনছিলাম বিসিএস ওরাকল প্রিলিমিনারি। এই ওরাকল প্রিলিমিনারি পুরাটা আমি শেষ করছি। দাগায় ইম্পোর্টেন্ট জিনিসপত্র আমার কাছে যেগুলো মনে হইছে, ওখানে যে প্র্যাকটিস এক্সাম কোয়েশ্চেন যা দেওয়া ছিল সব শেষ করছি। শেষ করার পরে যখন আমার হাতে আরো টাইম আছে, এখন আমি কি করব? অনেকে আমাকে বলল যে অভিযাত্রী বইটা নাকি অনেক ভালো। তো তখন আমার একজন ফ্রেন্ডের অভিযাত্রী বই ছিল। ও খুব একটা পড়াশোনা করতো না। ওর কাছ থেকে বইটা ধার নিয়ে আসলাম ৩-৪ দিনের জন্য। এই ৩-৪ দিনের মধ্যে অভিযাত্রী পুরা বইটা আমি পড়ে ফেললাম। কিভাবে ৩-৪ দিনের মধ্যে পড়ে ফেললাম?
কারণ প্রথম আমি যখন ওরাকলের বইটা পড়লাম তখন কিন্তু অলরেডি আমার 70-80% পড়াশোনা হয়ে গেল। কারণ বাংলা যে বই কিনি না কেন সেই বইতে কন্টেন্ট সেমই থাকবে। ওই যে বই আপনি পড়েন বাংলা ব্যাকরণের যে টপিক সেগুলাই থাকবে। প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন সেমই থাকবে। তো 80-90% টপিক কিন্তু কমনই থাকবে। কি হবে হয়তো কোনো বইতে কিছু তথ্য একটু বেশি দেওয়া, কোনো বইতে হয়তো কিছু তথ্য একটু কম দেওয়া, বা কোনো একটা তথ্য হয়তো একটা বইতে আছে আরেকটা বইতে নাই। তো আমি কি করলাম যে এক্সট্রা যে তথ্যগুলা যেগুলো আমার কমন পড়ে নাই, আমার বইয়ের সাথে মেলে নাই, আর যেগুলো আমার পড়া নাই, যেগুলো আমি জানি না, সেগুলো ছোট ছোট একটা খাতায় খসড়া করে ফেললাম। তো কিছু জিনিস ওই বইটা থেকে কালেক্ট করলাম। তো তারপরে যখন আমি ওরাকলের সাথে আমার ওই খাতাটা মিলায় পড়ি, তখন কি আমার আর কোনো নতুন করে পড়ার কিছু থাকে? ২ টা বই কভার হয়ে গেল আমার। এরপরে আমার বান্ধবীর ছোট বোনের একটা বই ছিল। এই বইটা আমার খুবই পছন্দের একটা বই। সেটা হচ্ছে এটিএম। এই বইয়ের নামটা আমার খুব পছন্দ হইছে। মানে আমি আসলে কি বলবো যে পড়ালেখার মধ্যে সবসময় বিনোদন খোঁজার চেষ্টা করছি সারা জীবনই। ধরেন আমি যখন পেনাল কোড পড়তাম, তখন অনেক এক্সাম্পল পড়লে আমি খুব খুশি হইতাম। অকারণেই ভাল লাগতো আমার। যেমন হচ্ছে যখন আমি ১ম পেনাল কোড পড়া শুরু করি যে একজন আসামি জবানবন্দি দিতে এসে কাঠগড়ায় সে তার মাথা খারাপ হয়ে সে একজনকে খুন করে ফেলছে। তো অকারণেই কেন জানি এটা পড়ার পর আমার খুবই মানে এক্সাম্পলটা খুবই হাস্যকর লাগছে যে আরে এরকমও হয় নাকি? তো এরকম এই বইটা আমার এভাবেই পছন্দ। এই বইটার নাম হচ্ছে এটিএম। এটিএম মানে হচ্ছে একটানা মুখস্থ। ১ম যখন আমি এই বইটা দেখলাম, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো এটিএম একটানা মুখস্থ করার আমার খুব একটা প্রয়োজন পড়ে নাই। এবং আমার বাংলা আসলে এরকম খুব একটা পড়াশোনাও করা হয় নাই। তো আমি এই বইটা ১ম দেখলাম এটিএম, যখন আমি চাকরির জন্য প্রিপারেশন নেই। তো বইয়ের নাম দেখে আমার এত পছন্দ হইছে এবং আমি খুব খুশি হইছি যে অনেস্ট একটা নাম বইটার। যে বুঝে, বুঝে সব মাথায় তুলে দিব এরকম কিছু না। আসলে কিন্তু তারা বুঝে, বুঝেই মাথায় তুলে দিছে সবকিছু। কিন্তু বইটার নাম হচ্ছে এটিএম, একটানা মুখস্থ। তো আমরা জিনিসপত্র বুঝবো অবশ্যই, কিন্তু মুখস্থ করারও প্রয়োজন আছে। আর আপনি কিছু তথ্য যদি একেবারেই মুখস্থ না করেন, তাহলে তো হবে না। যেমন অনেকে বলে কি, "কিছুই মুখস্থ করার প্রয়োজন নাই।" আমার কাছে পড়লে কিছুই মুখস্থ করার প্রয়োজন নাই। এটা আমার কাছে খুবই ফানি লাগে। কারণ তে সবই তো মুখস্থ। বুঝে মুখস্থ। কারণ আপনাকে বুঝতেও হবে, জিনিসটা মনেও রাখতে হবে। মনে রাখা আর মুখস্থর মধ্যে কিন্তু খুব একটা ডিফারেন্স নাই। যেমন ধরেন আমরা জিনিসগুলা বারবার করে পড়ে, পড়ে তারপর তো মাথায় তুলি। এটাই তো মুখস্থ করা। মাথায় তোলার পর না মনে থাকে আমাদের। কিন্তু জিনিসগুলো আমরা বুঝে পড়ি। বুঝে পড়ে মেমোরাইজ করি। কেউ ইংরেজি দিয়ে বলে মেমোরাইজ করা, কেউ বলে মুখস্থ। খুব লজ্জার কথা। মুখস্থ করা পারি এটা কাউকে বলা যাবে না। বললেই ইজ্জতের ফালুদা হয়ে যাবে, মানহানি হয়ে যাবে। অনেকের মধ্যে আমি দেখছি এই টেনডেন্সিটা আছে। এবং দেখবেন আপনি যদি আপনার কোনো বন্ধুকে বলেন না যে, "তুই খুব ভালো মুখস্থ করতে পারিস তো, এজন্য তোর রেজাল্ট ভালো হইছে।" এই কথা শুনলেই মানুষ তেলে বেগুনে জ্বলে যায়। হ্যাঁ? তার মানে তুই কি বলতে চাস? আমি কিছু বুঝি না নাকি? না বুঝে মুখস্থ করে পড়ছি? দেখেন আপনি কিন্তু তাকে বলেন নাই যে, "তুই না বুঝে মুখস্থ করে পড়ছিস।" আপনি হয়তো বলছেন যে, "তোর মুখস্থ করার জ্ঞান বেশি, তোর মুখস্থ করার ক্ষমতা বেশি। তুই বেশি মুখস্থ করে মনে রাখতে পারিস। পড়ে মনে রাখতে পারিস।" এটা কিন্তু অনেকে পার্সোনালি নিয়ে নেয়। তো এই জিনিসটা আসলে আমাদের মধ্যে কেমনে আসছে আমি জানি না। তো এই এটিএম একটানা মুখস্থ বইটা যখন আমি পড়লাম, এই বইয়ের মধ্যে একটা উদাহরণ ছিল স্টার জলসা নিয়ে। তো ওখানে অনেকগুলা ছবি দেওয়া। বাগধারাগুলা খুব সুন্দর করে ছবি দিয়ে, দিয়ে বুঝানো। ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি সহকারে বুঝানো। তো ওখানে একটা স্টার জলসার একটা এক্সাম্পল ছিল। এটা আমার কাছে খুবই ভাল লাগছিল। আমার মানে আমি এটা পড়ে খুব মজা পাইছি। তারপর কি হলো, যখন বইটা আমার ভালো লাগলো, তখন আমি ক্লাসের মধ্যে আমার বান্ধবীদের সাথে পড়ে, পড়ে পড়া দেওয়া নেওয়া করতাম। যে ২০ টা পড়ে ওকে পড়া ধরতে দিতাম। আবার ওই ২০ টা আমি ওকে পড়া ধরতাম। তো এভাবে দেখেন এই বইটাও কিন্তু আমার পড়া হয়ে গেছে। এরপরে আমি আমার কাছে একটা বই ছিল সৌমিত্র শেখরের 'জিজ্ঞাসা'। এইটাও আমি টুকটাক পাতা উল্টায়া পাল্টায় গেছি যে দেখি কিছু বাদ পড়ল কিনা, দেখার মতো কিছু পাই কিনা। তো দেখেন এই যে কি পড়বো, আমি যদি খালি সারা দুনিয়া ঘুরে বেড়াইতাম, কি পড়বো, কি পড়বো, কি বই পড়বো, তাহলে আমার কিছুই পড়া হইতো না। বরং আমি যখন একটা দিয়ে শুরু করলাম, শুরু করার পর আমার মনে হইছে যে এটা এনাফ না, আমি আরেকটা ভালো বইয়ের সন্ধান পাইছি, তাহলে আমি আরেকটা ভালো বই একটু দেখি। তখন কিন্তু সেম জিনিস, সেম থিং ২য় বার আমার পড়া হলো। এক্সট্রা যে ইনফরমেশন বাকি ছিল, সেগুলোও আমার পড়া হলো এবং আমার যেগুলা পুরাতন
প্রিভিয়াস পড়াশোনা সেগুলো রিভিশন করা সম্ভব হলো। তো আপনাদের মাথা থেকে প্রথম এই চিন্তাটা বের করেন কি বই পড়বো। আর বুক সিলেকশনের ক্ষেত্রে আমি সবাইকে একটা কথা সবসময়ই বলি, আপনাদের অনেকের হয়তো খুব বিরক্ত লাগতে পারে যে এই একই পেঁচাল আর কতবার বলবেন আপনি আমাদেরকে, যে আপনার এর আগের কোনো সেশন জয়েন করে আমি একই কথা শুনছি, সেম গল্প, সেম কাহিনী, শুধু সময় এবং তারিখ ভিন্ন। তো সেম কাহিনী সেম গল্পই বারবার বলবো, কারণ কাহিনী তো ঘটনা তো সেম, ঘটনা তো অন্য কোনো ঘটানোর সুযোগ নাই। বই সিলেকশনের ক্ষেত্রে আমি সবসময় বলি, একজন কোনটা পড়লো, কোনটা ভালো বললো, তার চেয়ে বেশি জরুরি আপনার কোনটা ভালো লাগলো। আমি যে কোনো বই কেনার আগে দুই একজনের কাছে শুনি যে কোন বইগুলা মোটামুটি ভালো, কে কোনটা পড়ছে। বাজারে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করি কোন বইটা সবচেয়ে বেশি সেল হয়। ২-৩টা বই হাতে নেই, নিয়ে পাতা উল্টায়ে কনটেন্ট টপিক দেখি। ভাষাগতভাবে যে বইটা আমার কাছে টোটালি পড়ার পরে একটু ইজি মনে হইছে, এরকম কোন একটা বই আমি নিয়ে আসি। নিয়ে এসে পড়ি। তো এখন ধরেন রিটেন এর জন্য আপনাদের যেকোনো একটা গাইড বই অবশ্যই কিনতে হবে। বাজারে অনেক রকম গাইড বই আছে। যেমন আইন পাঠ আমাদের সময়ে খুব চলতো। কিন্তু বার কাউন্সিলের জন্য আমি আইন পাঠ পড়ি নাই। বার কাউন্সিলের জন্য আমি আসলে এক্সট্রা করে কোনো বই কিনি নাই। আমার পরীক্ষার আগে আমি লিগান থেকে একটা প্রিলিমিনারির প্রশ্ন ব্যাংক গিফট পাইছিলাম। উনারা আমাকে এটা একটা কমপ্লিমেন্টারি কপি পাঠাইছিলেন। ওইটা দিয়ে আমার প্রিলি পরীক্ষা পার হয়ে গেছে। রিটেনের সময় আমি সুফি প্রকাশনীর একটা বই গিফট পাইছিলাম। লিখিত বই। এটা আমার গিফট বললে ভুল হয়। এটা আমার একটা ফ্রেন্ড কিনছিল মূলত। কেনার পরে ওর কাছে মনে হইছে যে ওর এই বই পড়ার কোনো প্রয়োজন নাই। তখন আমি ওর কাছ থেকে এই বইটা নিছি। নিয়ে শুধুমাত্র ওখান থেকে অল্প কিছু জিনিসপত্র নিজের মতো করে দাগায় টুকটাক করে একটা আইডিয়া নিয়ে গেছি আরকি যে কোয়েশ্চেন কেমন হয়। তবে আমি যে ওই বইটা পড়ছি এরকম না। ওই বই পড়ে যে আমি প্রিপারেশন নিছি, পরীক্ষা দিছি এরকম না। বইটা শুধুমাত্র আমি আমার একটা ধারণা নেওয়ার জন্য দেখতাম যে কোয়েশ্চেন কেমন হয় বা ওখানে রেলেভেন্ট সেকশন কোনটা। আচ্ছা, এরপরে বাজারে কিন্তু বেশ ভালো কিছু বই এখন আছে। যেমন আপনার আ লিখিত মাস্টার এই বইটা সবাই ভালো বলে। এই বইটা আমার দেখার সৌভাগ্য হয় নাই কখনো। কারণ আমার যেহেতু পড়ালেখা শেষ, আমার আসলে বই কেনার প্রয়োজন হয়নি। তো আননেসেসারিলি এই বই কিনে আমার কোনো কাজে আসবে না। সেজন্য আমি এই বই কখনো কিনে দেখি নাই। আর এখন যেহেতু আমার পড়ালেখা শেষ, আশেপাশের জুনিয়র ছোট ভাই-বোনও নাই যে কারো একটা বই এনে একটু দেখব। তো সেই সুযোগও হয় নাই। আমার নিজের আইন পাঠ ছিল যখন আমি বিজেএস পরীক্ষা দেই, ওই বই থেকে আমি কিছু জিনিসপত্র টুকটাক পড়ছিলাম, বেসিক যে তথ্যগুলা। আর আরো একটা বই আমার কাছে খুব ভালো লাগছিল, সেটা হচ্ছে ল এক্সাম এক্সপার্ট। এই বইটা আমি দেখছিলাম আমার ডিপার্টমেন্টের জুনিয়র এক ছোট ভাইকে টুকটাক পড়ালেখা দাগায় দেওয়ার সময় ও আমাকে হঠাৎ করে দেখাইলো যে, "আপু এই বইটা খুব ভালো। বইটার ভাষাগুলো আমার কাছে খুবই সহজ মনে হয়।" তো ওই বইটা আমি যখন নিজে দেখলাম আমার কাছে বইটা ভালো লাগছে। ওদের যে মানে বিজেএস এর যে বইটা, প্রিলিমিনারির জন্য যে বইটা সেটা ভালো লাগছে। রিটেন এর কোনো বই সম্পর্কে আমার আসলে খুব একটা ভালো আইডিয়া নাই। তো আমি আপনাদেরকে অনেকগুলা বইয়ের নাম বললাম। আপনারা এই বইগুলা থেকে আপনাদের নিজেদের যার যেটা ভালো লাগে বাজারে গিয়ে দেখে ২-১ টা লাইন ২-১ টা পৃষ্ঠা পড়ে যাচাই বাছাই করে একটা গাইড কিনে নিবেন। এই গাইড বই দিয়ে আপনার পরীক্ষা পাস হবে না। গাইড শুধুমাত্র আপনাকে হেল্প করবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো এনালাইসিস করতে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলা সলভ করতে, মোটামুটি ওভারঅল একটা আইডিয়া নিতে। এখন আপনি তাহলে পড়বেনটা কি? এখন আপনাদের অনেকের খুব রাগ হইতে পারে যে, তাইলে এই ঘোড়ার ডিম লাস্ট পর্যন্ত এই কথা বলার জন্য আপনি আমাদেরকে ১ ঘন্টা ধরে বসায় রাখছেন। আপনি অবশ্যই পড়বেন বেয়ার অ্যাক্ট। ঠিক প্রিলিমিনারি সময় আপনি যেমন খুবই সুন্দরভাবে জিনিসগুলা পড়ে আসছেন, ওই একই রকমভাবে ৭ টা আইন, আপনার ৭ টা কোর্স, ৭ টা বেয়ার অ্যাক্ট এবং সাথে প্রিলিমিনারির যে গাইড থেকে আপনি পড়াশোনা করে আসছেন, ওখান থেকেই যে রিটেনের সেকশন যেগুলা, সেগুলো খুব সুন্দর করে পড়বেন। আর রিটেনের জন্য প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেকোনো একটা রিটেন গাইড থেকে প্রতিদিন ধরেন ২-৩ টা করে প্রশ্ন রিডিং পড়বেন। পাশাপাশি ড্রাফটিং এর জন্য প্রিভিয়াস ইয়ারে কেমন ড্রাফটিং আসছে সেখান থেকে একটা আইডিয়া নিবেন। নিজে একটা করে খসড়া রেডি করবেন।
আমরা চেষ্টা করব আমাদের গ্রুপে কিছু ড্রাফটিং আপনাদের সুবিধার্থে প্রোভাইড করার চেষ্টা করব আর কি, কথা দিতে পারতেছি না। যদি টাইম ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই প্রোভাইড করার চেষ্টা করব। তো এই হচ্ছে আপনার পড়ালেখা তাহলে শুরু করতে হবে মোটামুটি আপনি ব্যারেক দিয়ে শুরু করেন। রিটেনে সবই পড়তে হবে না, কারণ রিটেনে অনেক কিছু বাদ দেওয়ার সুযোগ থাকে। যেমন যখন আপনারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে আসছেন তখন কিন্তু আপনাদেরকে আইনের নামও পড়তে হয়েছে, আইনের সালও পড়তে হয়েছে, কত সালে আইন কার্যকর হয়েছে সেটাও পড়তে হয়েছে। খুবই বেসিক যে সেকশন গুলো যেগুলা রিটেনে আসার মতো কোনো সুযোগ নাই, সেই সেকশন গুলো আপনাদেরকে পড়তে হয়েছে। তো রিটেনে তো আসলে এত কিছু পড়ার প্রয়োজন নেই। রিটেনে শুধুমাত্র যতটুকু রিটেনের জন্য প্রয়োজন সেই সেকশন গুলো নিজেদের মতো করে সাজায় গুছায় নিবেন। আমার একটা প্ল্যান আছে যে আমি রিটেনের জন্য ছোট্ট একটা মানে গাইডলাইন রেডি করার চেষ্টা করব। যদি আমি এটা সাকসেসফুলি উইদিন টাইমে কমপ্লিট করতে পারি তাহলে হয়তো গ্রুপে জানাবো। সেই ক্ষেত্রে আপনারা এটা কালেক্ট করতে পারেন যে কোন সেকশন গুলো রিটেনে পড়া যেতে পারে, কোন জায়গাগুলো রিটেনের জন্য আমরা ফোকাস করব। এটাও কথা দিতে পারতেছি না, এটা ডিপেন্ড করবে যে টাইম ম্যানেজ করতে পারবো কিনা। যদি পারি তাহলে অবশ্যই চেষ্টা করব কমপ্লিট করার। আর আপনারা চাইলে কিন্তু নিজেরাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে নিজেদের মতো একটা টার্গেট সেট করে রিটেনে কি কি পড়বেন তার একটা ছোট্ট খসড়া রেডি করে একটা আইন ধরে পড়া শুরু করে দিবেন। তাহলে দেখবেন যে আপনার পড়াশোনা অনেকাংশে আগাবে। আর শুধু গাইড বেসড পড়াশোনা অনেকেই করেন, অনেকে সেখান থেকে সাকসেসফুলও হন। কিন্তু আমি বলবো যে গাইডটার পাশাপাশি একটু ব্যারাক সাথে রেখে, যে কোনো একটা গাইডের পাশাপাশি অবশ্যই ব্যারাক সাথে রেখে পড়লে আপনার প্রস্তুতিটা একটু নির্ভেজাল, মানে নিশ্চিন্ত থাকতে পারবেন আর কি। নির্ভেজাল ভাবে যে কিছুই পড়লাম না, কি হইলো, আইন পড়লাম না, কই থেকে কি পড়লাম বুঝলাম না, এই জিনিসটা হবে না। আচ্ছা, এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন দেখাবো। আচ্ছা দেখেন, এটা হচ্ছে বোর্ড দেখা যাচ্ছে কি? আচ্ছা, কেউ একজন একটু কাইন্ডলি আমাকে জানান যে বোর্ড দেখা যাচ্ছে জি কিনা। আপু, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন প্রথমত আমরা দেখি যে পূর্ণমান 100, যেটা আমরা জানি, একটু আগে আপনাদেরকে আমি বলছি, আপনারা নিজেরাও এটা জানেন। সময় 4 ঘন্টা, এটাও আমরা বলছি, এটা আপনারাও জানেন। এখন দেখেন এই যে ক অংশ থেকে দুইটা, যেটা একটু আগে আমরা দেখছি এ ছিল, ইংরেজিতে আমরা এ দেখে আসছি। খ অংশ, গ, ঘ, উম, চ, প্রত্যেকটা থেকে একটা করে মোট 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। এটা নিয়েও আমরা কথাবার্তা অলরেডি বলে ফেলছি। দেখেন এই যে ক অংশ, ক অংশে কি আছে? টোটাল 3টা প্রশ্ন, সেখান থেকে আপনাকে অ্যান্সার করতে হবে 2টা। প্রথম প্রশ্নটা আমরা একটু পড়ি, দেখেন কি বলছে। দ্য কোড অফ সিভিল প্রসিডিওর এর অর্ডার অন রুল 10, তাহলে অর্ডার 1 রুল 10-এ কি আছে বলেন? এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আদেশ। মানে কোর্টে যদি অর্ডার 1 থেকে একটা রুল সবচেয়ে বেশি ব্যবহার হয়, সেটা হচ্ছে রুল 10, 110। এটা আপনারা যারা কোর্টে যাওয়া আসা করেন তারা জানেন যে 110। তো এখানে কি বলছে যে 110-এর আলোকে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষসমূহকে কর্তন বা সংযোজন করার বিধান আলোচনা করুন। দেখেন এটা খুবই হাইলাইটেড গুরুত্বপূর্ণ একটা অর্ডার এবং রুল। তাহলে আপনি যদি ওই রুল 10টা খুব সুন্দরভাবে প্রসেসটা এখানে লিখতে পারেন, মোটামুটি ব্যাখ্যা বিশ্লেষণ করে জয়েন্ডার অফ পার্টি বলতে কি বোঝায়, বা এখানে কর্তন করা বা সংযোজন করার যে বিষয়গুলা, বাদীর ক্ষেত্রে কেমন হবে, বিবাদীর ক্ষেত্রে কেমন হবে, এগুলো যদি নিজের মতো করে একটু লিখতে পারেন তাহলে কিন্তু এই 15 মার্কের মধ্যে 10 মার্ক খুব সুন্দরভাবে কভার করা যাবে। এরপরে দেখেন কি বলছে, বাদী সত্য ঘোষণার দাবিতে দেওয়ানি 65/2024 নং মোকদ্দমা দায়ের করেন। দেখেন 65/2024,
আপনারা যখন কখনো কোর্টে যাবেন দেখবেন যে প্রত্যেকটা মামলার এরকম নাম্বার থাকে 20/24, 20/19। তো এইরকম নাম্বার গুলা কি, এই যে 65 হচ্ছে মামলার নাম্বার, 2024 হচ্ছে সাল। তো এত নং মোকদ্দমা দায়ের করেন যা উভয় বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি প্রদানে নিষ্পত্তি হয়। এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত বিবাদীদের প্রতিকার সমূহ কি? আচ্ছা, তাহলে দেখেন বলছে কি যে সত্য ঘোষণার দাবিতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করা হয়েছে এবং বিবাদীদের বিরুদ্ধে একতরফা একটা ডিক্রি হয়েছে। ক্ষতিগ্রস্ত বিবাদী এখন কি কি করতে পারবে? একতরফা ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি, এটা যদি আপনি লিখতে পারেন তাহলে এখানে মোটামুটি 5 নাম্বার। যারা কোর্টে যাওয়া আসা করেন তাদের জন্য এই কোশ্চেন আনসার গুলা খুবই ইজিলি ফেস করা সম্ভব। আর যারা পড়াশোনা করতেছে তারা একটু নিজেদের কমন সেন্স থেকে প্রশ্ন বুঝে রিলেট করে আনসার করতে হবে। তাহলে দেখেন এখান থেকে আমরা দেখলাম সিপিসির একটা সেট প্রশ্ন। আরেকটা প্রশ্ন কি আসছে, সিপিসি এর অর্ডার 7 এর প্রাসঙ্গিক বিধানসমূহ উল্লেখে বর্ণনা করুন। আচ্ছা, অর্ডার 7 এ কি আছে বলেন তো? আবু আজি। হ্যাঁ, প্লেইন্ট বা আরজি। 6 এ আছে কি প্লিডিংস, 7 এ হচ্ছে আরজি, 8 এ জবাব। তাহলে দেখেন এখানে বলে দিছে যে অর্ডার 7 এর প্রাসঙ্গিক বিধানসমূহ বর্ণনা করুন। তাহলে আপনারা যদি অর্ডার 7টা খুব ভালো করে পড়েন, এখানকার যে বিধান যেগুলো নিজেদের মতো করে লিখলে এটা একটা মোটামুটি খুবই হাইলাইটেড অর্ডার, যেটা আপনারা সবাই কম বেশি জানেন যে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা অর্ডার যদি কেউ বলে তাহলে আমরা প্রথমেই বলবো 5, 7, 5, 6, 7, 8, এই চারটা। 9 তো অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্ডার 1। তো এগুলো থেকে এই প্রশ্নটাও অনেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে থেকে একটা। এরপরে দেখেন কি বলছে, মামলা দায়ের পরবর্তী ঘটনা প্রবাহ আরজিতে বাদীর দাবিকৃত সুস্পষ্ট প্রতিকারকে প্রভাবিত করতে পারে কিনা সেটা আলোচনা করুন। এটা টোটালি আপনার নিজের ক্রিয়েটিভ গোছের একটা কোশ্চেন, নিজের থেকে আনসার করতে হবে। আচ্ছা দেখেন এরপরের প্রশ্নটা কি আসছে, ঘোষণামূলক ডিক্রি প্রদান আদালতের বিবেচনামূলক ক্ষমতা। তো কোর্টের যে ডিসক্রিশনারি পাওয়ার, এটা আমরা সেকশন 22 আর 42 রিলেট করতে পারবো। ঘোষণামূলক ডিক্রির ফলাফল কি, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের অধীনে নিরোধমূলক প্রতিকার প্রদানের পদ্ধতি সমূহ কি কি। আর এখানে একটা প্রবলেমেটিক কোশ্চেন আছে। দেখেন প্রথম প্রশ্নে যে দুইটা ভাগে প্রথম অংশে আছে 5 নাম্বার, পরের অংশে আছে 3। সেকেন্ড অপশনের যে খতে যেটা আছে, খ এর প্রথম পার্টের যে কোশ্চেনটা নিরোধমূলক প্রতিকার প্রদানের পদ্ধতি কি, এটাতে আছে 4 নাম্বার। প্রবলেমেটিক একটা কোশ্চেন দেওয়া আছে কি, ওয়াই একজন সেবিকা জেড এর মালিকানাধীন ক্লিনিকে 3 বছরের জন্য সেবা প্রদান করবে মর্মে চুক্তিবদ্ধ হন। 1 বছর পরে ওয়াই এর চাকরি ছেড়ে জেড এর প্রতিদ্বন্দ্বী ক্লিনিকে যোগদান করেন, সেক্ষেত্রে জেড এর প্রতিকার কি। এটাতে 3 মার্ক আছে। এখন দেখেন এই পার্টটাতে আপনি কি করবেন কোশ্চেন সিলেকশনের ক্ষেত্রে। কেউ কেউ ভাববেন যে আমি এসআর পড়বো না, সিপিসি থেকে আমি 2টা কোশ্চেন আনসার করব। এটা একটা বড় বোকামি হবে। কেন? কারণ কোনো কারণে আপনার যদি সিপিসি থেকে প্রশ্ন 2টা কমন না আসে, বা এত কঠিন একটা প্রশ্ন আসছে যে আপনি কোশ্চেনই বুঝতেছেন না, এই জন্য আপনারা সিপিসি এবং এসআর 2টাই খুব ভালোভাবে পড়বেন। দেখেন আপনি যদি এসআর একটা খুব সুন্দর করে পুরোপুরি পড়ে ফেলেন, তাহলে এখান থেকে মোটামুটি আপনার 10 থেকে 12 মার্ক সিকিউর হয়ে যাচ্ছে। কোনো কারণে আপনার যদি প্রবলেমেটিক কোশ্চেনের আনসারটা ভুলও হয়, এখানে শুধুমাত্র 3 মার্ক কাটা যাচ্ছে। আপনি যদি কাছাকাছি আনসার করে আসতে পারেন, 3-এর মধ্যে হয়তো আপনাকে কাছাকাছি যাওয়া, মানে একদম 0 দিবে না। কিছু ব্যাখ্যা যদি আপনার ঠিক থাকে, কোনো কারণে হয়তো ধরেন সেকশনটা ভুল হয়েছে কিন্তু আপনি রিলিফ যেটা সেটা ঠিকঠাকই দিছেন, তখন হয়তো আপনি 1 বা 2 পাইলেন। তো আলটিমেটলি প্রত্যেকটা প্রশ্নে এখানে সুবিধা কি, লেজ থাকাতে একবারে 0 পাওয়ার কোনো প্রবাবিলিটি শূন্য, পসিবিলিটি শূন্য। কারণ আপনি কিছু না কিছু অবশ্যই আনসার করতে পারবেন। এজন্য আপনারা সিপিসি, এসআর এই জিনিসগুলো খুব ভালো করে পড়েন। এরপরে দেখেন এই যে ক্রিমিনাল পার্টে কিন্তু 2টা প্রশ্ন আছে। এইখানে আমরা যদি দেখি যে এফআইআর, জিডি, ইউডি মামলা, এগুলোর মধ্যে পার্থক্য নিরূপণ করুন। এগুলো আপনারা চাইলে পার্ট করেও লিখতে পারেন, চাইলে বক্স করেও লিখতে পারেন। কারণ এখানে দেখেন বলছে যে কখন একটা ইউডি মামলা এফআইআর এ রূপান্তরিত হয়, এখানে 5 মার্ক। তো এখানে যেহেতু নাম্বারই খুব কম, এই পার্থক্যের জন্য আপনি ধরেন 2.5 পাচ্ছেন বা 2 পাচ্ছেন,
বা সর্বোচ্চ 3। এটা তো আপনাকে ব্যাখ্যা করে অনেক বড় আকারে লেখার প্রয়োজন নাই। এটাতে আপনি চাইলে কিন্তু বক্স করে লিখতে পারবেন। কারণ এখানে তথ্যই খুব কম দিতে হবে। এরপরে দেখেন এখানে একটা প্রবলেমেটিক কোয়েশ্চেন দেওয়া আছে। এই জায়গাতে আপনার 10 মার্ক বরাদ্দ। তাহলে প্রবলেমটা যদি 1 নাম্বারে এক কথায় সলভ হয়ে যায়, তারপরেও কিন্তু আপনাকে কিছু কথা এট লিস্ট লিখতে হবে। যেমন এখানে 161 এর কথা বলছে, এখানে এফআইআর এর কথা বলছে। আপনারা কিন্তু চাইলে ২-১ টা জিনিস এখানে টানতে পারেন। কারণ 10 মার্কের একটা কোয়েশ্চেন শুধুমাত্র ৫ লাইনের মধ্যে আপনি লিখে প্রবলেম শেষ করে দিলেন, তাইলে কিন্তু হবে না। আমার ব্যক্তিগত মতামত। আমার কাছে মনে হয় যে যেমন আমরা যখন রচনা লিখি, রচনাতে কি ২০ মার্ক বরাদ্দ। কেন ২০ মার্ক বরাদ্দ? কারণ জিনিসটাই রচনা। রচনা যদি ওখানে যদি ৫ মার্ক থাকতো, তাহলে ওই ৫ মার্কের জন্য আমাকে লিখতে হতো। যেহেতু ২০ মার্কের মতো আমাকে অ্যামাউন্ট মেইনটেইন করে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আশেপাশ থেকে রিলেভেন্ট তথ্যগুলা কানেক্ট করে প্রশ্নটা রিজনেবল একটা অ্যামাউন্ট মানে কোয়ান্টিটি প্রোভাইড করতে পারবেন। আচ্ছা, এরপরে দেখেন, পরে এখানে আরো একটা প্রশ্ন আসছে। এই যে দেখেন এখানে সবার লাস্টে একটা লেজ জুড়ে দিছে কি, নালিশকারীর পক্ষে একটা রিভিশন দরখাস্ত প্রস্তুত করুন। তার মানে কি এটা একটা ড্রাফটিং অংশ থেকে আসা প্রশ্ন, মুসাবিদা। তাহলে আপনি যদি রিভিশন কিভাবে প্রস্তুত করে দরখাস্ত, এটা যদি জেনে যান, তখন কিন্তু আপনি এই প্রবলেম অনুসারে রিভিশন তৈরি করতে রেডি করতে পারবেন। এবং দেখেন এখানে যে সেকশনটা দিছে ৪০৬ ৪২০ প্রতারণা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেকশন। কোর্টে এই মামলা অহরহ। মানে আপনাকে এই সেকশন পড়তেই হবে মাস্ট। এই যে এফআইআর বাদ দেওয়ার তো সুযোগই নাই। তো এফআইআর খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ ক্রিমিনাল লজ এর মধ্যে। তাহলে যদি প্রশ্নটা আপনারা এনালাইসিস করেন, তাহলে কিন্তু দেখবেন যে এখানে রেগুলার বেসিসে যে জিনিসগুলা খুবই কাজের, যেমন এই যে প্লেইন্ট, তারপর অর্ডার 1 রুল 10, তারপর অর্ডার 7, এটা আমরা দেখলাম। এছাড়া একটা যে ঘোষণামূলক যে ডিক্লারেটরি সুট, এটা কিন্তু আমাদের কোর্টে অনেক বেশি। সত্য ঘোষণার মামলা, ডিক্লারেটরি সুট, এরকম অহরহ রেগুলার বেসিসে এই মামলাগুলা কোর্টে গেলে আপনারা পাবেন। এরপরে দেখেন পেনাল কোডেও আমরা দেখতেছি কি যে পেনাল কোডে এরকম প্রশ্ন আসছে, দেখেন পার্থক্য লেখা আসছে ৫ মার্ক। তো এটা চাইলে আপনি ব্যাখ্যা করেও লিখতে পারেন, এটা আবার চাইলে বক্স করেও লিখতে পারেন। আবার এখানে দেখেন একটা প্রবলেম আসছে, সেই প্রবলেমে কত ৫, পরের প্রবলেমটাতে ৫, তাইলে দেখেন টোটাল ৩টা প্রশ্নে ৩, ৫, ১৫। কোনো কারণে যদি একটা প্রশ্ন একটু ভুল হয়, কম কমন আসে বা কোনো কারণে জানেনই না, তাহলে কিন্তু ১৫ রিস্ক হচ্ছে না, রিস্ক হচ্ছে ৫-এর। আবার দেখেন এই যে টিকার যে বিষয়গুলো আসছে এখানে, টিকাতে প্রতিটা টিকাতে ২.৫ মার্ক বরাদ্দ। তাহলে আপনি ২.৫ মার্কের জন্য কতটুকু লিখবেন? ২.৫ মার্কের জন্য আপনার যতটুকু লিখলে রিজনেবল মনে হয়, সময় ভাগ করে দেখবেন একটার পিছনে আপনি কতটুকু টাইম পাচ্ছেন। সেই অনুযায়ী নিজের মতো করে সুন্দর করে লিখে আসবেন। এবং এই টিকাগুলাতে আপনারা কি লিখতে পারেন? এই টাইপের যদি কোন টিকা আসে, তাহলে আপনারা রিলেভেন্ট সেকশন আলোচনা করতে পারবেন এবং সংজ্ঞাগুলা ওখানে ডিসকাস করতে পারবেন। শাস্তি কি, সেই বিষয়ে তথ্য দিতে পারেন। নিজের মতো করে গুছায় সুন্দর করে কনটেন্টফুল একটা টিকা যদি প্রোভাইড করেন, তাহলে আশা করা যায় ভালো নাম্বার ক্যারি করা সম্ভব। আচ্ছা, এখন এই প্রশ্নের তাহলে একটা পার্ট আমরা দেখলাম। এখন আমরা পরের পার্টে চলে যাই। পরের পার্টে দেখেন, তাহলে পেরাল করেও আমরা দেখলাম যে মোটামুটি এখান থেকেও কোশ্চেন আসলে আনসার করা সম্ভব। ২টার মধ্যে একটা আপনি আপনার যেটাতে বেশি কমন অংশ, ধরেন ২টা প্রশ্নেই তো ১৫ নাম্বার করে বরাদ্দ। যে প্রশ্নে আপনার মার্ক কমন বেশি থাকবে, ধরেন একটাতে আপনি ১০ কমন পাইছেন, আরেকটা অংশে আপনি ১২ কমন পাইছেন। এখন যেটাতে আপনি ১২ কমন পাইছেন, আপনি প্রথমত সেটা আনসার করার ট্রাই করবেন। আবার যদি এমন হয় যেটাতে ১০ কমন পাইছেন, কিন্তু ১২, যে অংশে আপনার ১২ নাম্বার কমন, সেটার চাইতেও খুব ভালোভাবে কনটেন্ট প্রোভাইড করতে পারবেন ১০ নাম্বার যেটাতে কমন পাইছেন সেটাতে। সেই ক্ষেত্রে আপনার ১০ মার্ক যে কমন যে প্রশ্নটা, সেটাই লেখা উচিত বলে আমি মনে করি। কারণ অনেকে এমন হয় যে হয়তো ১২ মার্ক কমন, কিন্তু আপনি ১২ নাম্বার কমন পাওয়া সত্ত্বেও ১০ নাম্বার যেটাতে কমন, সেটার মতো করে সুন্দরভাবে লিখতে পারবেন না। সেই ক্ষেত্রে ১০ মার্ক খুব ভালো করে লেখেন, বাকি অংশটা নিজের কনসেপ্ট থেকে লিখে আসেন। আচ্ছা, এরপরে দেখেন এই যে এখানে
এভিডেন্স অ্যাক্ট থেকে প্রশ্ন আসছে। দেখেন এভিডেন্স অ্যাক্টেও যদি আমরা খেয়াল করি, এই যে স্টোপেল থেকে প্রশ্ন আসছে 115-16। তারপরে যদি দেখেন এখানে আহ এই যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, সেকশন 60। তো এগুলো তো একেবারে হাইলাইটেড টপিক, এগুলো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। লিমিটেশন অ্যাক্টে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট সেকশন 5, কন্ডোনেশন অফ ডিলে, তো সেখান থেকে প্রশ্ন আসছে। তারপরে হচ্ছে এই যে 5 ধারা নিয়েই কথাবার্তা বলছে এখানে। তারপরের কোশ্চেন গুলো এই যে দেখেন প্রতারণার বিষয়গুলো, তামাদি মেয়াদ, প্রতারণার গণনার কতদিন, কি দলিল, হাবিজাবি, এগুলা নিয়ে বেশিরভাগ সময়। দখল কতদিনের মধ্যে আসতে হবে না হবে। যেমন এই যে দেখেন এখানে একটা প্রবলেমেটিক কোশ্চেন আসছে যে 10 শতক জমি ভূ দখলীয় থাকা অবস্থায় এত তারিখে অপ্রকৃতস্থ হয়ে যায়, মানে দেখে বোঝা যাচ্ছে যে তামাদি মেয়াদ গণনা শুরু হবে কি হবে না, সেই মর্মে কিছু জিনিসপত্র আসবে, কারণ এই যে অপ্রকৃতস্থ হয়ে গেছে, সেই ক্ষেত্রেও লিমিটেশন কিভাবে কাউন্ট হবে না হবে, এই জিনিসগুলো আপনারা একটু দেখেন। তারপরে দেখেন এই যে বার কাউন্সিল অর্ডার, এইখানে কিন্তু 2 ধরনের প্রশ্ন আসে। একটা আসে আবেগী প্রশ্ন, মানে আমার কাছে মনে হয়েছে যে একটা হচ্ছে খুব আবেগ দিয়ে লিখতে পারবেন, আরেকটা বিবেক দিয়ে লিখতে হবে, কারণ ওইটাতে আপনি আবেগের কাজ নাই, একদম ডিরেক্ট অর্ডারের যে কথাবার্তা সেগুলাই আপনাকে আনতে হবে। তো এই অংশের জন্য আপনাদেরকে খুব বেশি আহামরি খাটতে হবে না, বেসিক জিনিসপত্রগুলা পড়বেন। এই যে যেমন ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট, এই জিনিসগুলা দেখবেন। ট্রাইব্যুনালের যে বিষয়গুলো আছে, বার কাউন্সিল, যে লিগ্যাল প্র্যাকটিশনার এন্ড বার কাউন্সিল অর্ডার 1972, এই অংশগুলো যদি আপনারা একটু গল্পের মতো পড়ে যান, তারপরেও কোশ্চেন আনসার করা সম্ভব। এবং এখান থেকে মোটামুটি রিজনেবল জায়গা থেকেই প্রশ্ন আসে। তো আপনারা যদি এখন পড়াশোনা শুরু করেন, নিজেদের মতো করে গুছায়া, নিজেদের মতো করে এক একটা আইন টার্গেট করে, প্রতিটা আইন থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে নিজের কমন সেন্স যাতে আরো বেশি পরীক্ষার হলে কাজে লাগানো যায়, এবং কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে, প্রশ্ন যেরকমই আসুক না কেন কাছাকাছি আপনি যাতে লিখে আসতে পারেন। মানে এই কোশ্চেনটা যারা কোর্টের রেগুলার বেসিসে প্র্যাকটিস করে ডিরেক্ট পরীক্ষার হলে বসবে, তাদের জন্য একটু ইজি হবে। ধরেন এই জন্যই কিন্তু আমাদের ইন্টার্নের একটা 6 মাসের টাইম থাকে, যেটাতে বেশিরভাগ মানুষজন কেউ কোর্টে যায় না। তবে এখন দিনকে দিন কোশ্চেন অনেক বেশি কঠিন হচ্ছে, কঠিন বললে ভুল হবে, কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড হচ্ছে। তো যারা ধরেন কোর্টে চলাফেরা করে তাদের জন্য কিন্তু এই যে একতরফা নিষ্পত্তি হওয়ার পরে আইনজীবী কি স্টেপ নিবে, সেটা যে ব্যক্তি রেগুলার কোর্টে যায় সে কিন্তু এই প্রতিকার এমনিই জানে। তারপরে ধরেন এই যে হয়তো কেউ একটা ড্রাফটিং রেডি করছে, টাইম পিটিশন রেডি করছে, সে জানে কিভাবে করবে। কায়মোকামে একটা দরখাস্ত দিছে, কিভাবে করবে সে জানে। 110 এর আবেদন দিচ্ছে, সে জানে এটা কিভাবে করবে। তো দেখে দেখে কিন্তু অনেক কিছু অনেকে শেখে। তো আপনারা যারা মানে এখনো স্টুডেন্ট, তাদের আবার হতাশ হওয়ার কারণ নেই যে আমি গেলাম না মানে জানলাম না। আমি কিন্তু নিজে স্টুডেন্ট লাইফের পড়ালেখা দিয়ে বার কাউন্সিল পাশ করে আসছি, আমি কখনো কোর্টে যাইনি, শুধুমাত্র ইন্টিমেশন জমা দেওয়ার জন্যই গেছিলাম। আর শখের বসে মাঝে মাঝে ট্রায়াল হাবিজাবি দেখতে দেখতে যাইতাম, কিন্তু ওই যে একদম হাতে কলমে শেখা এরকম কোনো ঘটনা আমার লাইফে সেভাবে ঘটে নাই। তবে আমি পড়াশোনা করছি, নিজের কাছে বইপত্র যেগুলো ছিল সেগুলো থেকে ড্রাফট যে জিনিসপত্রগুলা বই থেকে কালেক্ট করছি, টুকটাক দেখছি ড্রাফটিং এর। আবার আমাদের একাডেমিক লাইফেও একটা কোর্স ছিল 4th ইয়ারে, লিগ্যাল ড্রাফটিং, ওখানেও ম্যাডাম অনেক জিনিসপত্র শিখাইছিলেন, সেগুলো আমার টুকটাক খাতা ছিল, সেখান থেকেও আমি দেখছি। তো আপনারা নিজেদের মতো করে পড়াশোনা করে মোটামুটি এই প্রশ্নে আপনি যদি চান মাথা ঠান্ডা রেখে নিজের জানা যা কিছু সবকিছু রিলেট করে লিখে আসতে যদি পারেন, তাহলে পাশ করা সম্ভব ইনশাল্লাহ। তো আপনাদের অনেকক্ষণ সময় নিলাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমার কথাবার্তা শেষ। আপু একটা কোশ্চেন ছিল। জি বলেন। আপু হচ্ছে প্রিলিমিনারিতে তো হচ্ছে বাংলাতে দিয়েছিলাম, তো এখন হচ্ছে রিটেন হচ্ছে দিতে যাচ্ছিলাম ইংলিশে। তো আপু এটা কি হচ্ছে যখন প্রোফাইল সাবমিট করব তখন কি ওটা উল্লেখ করে দিতে হবে, নাকি পরীক্ষার হলে একটা মানে ইংলিশে দিলেই হবে পরীক্ষা এরকম? মানে আমার যতটুকু মনে পড়ে যে আমি যখন প্রিলির জন্য আবেদন করি, তখন আমি প্রিলি পরীক্ষাটা বাংলা দেওয়ার জন্য আবেদন করছি। এটা আমাকে পরামর্শ দিয়েছিলেন আমাদের ডিপার্টমেন্টের একজন সিনিয়র আপু।
ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপু বার কাউন্সিলে আসলে কি করব। তো বার কাউন্সিল প্রিলিমিনারি যে প্রশ্ন, সেটা কিন্তু যারা বাংলায় দেয় তাদেরকে শুধু বাংলা কোশ্চেন প্রোভাইড করা হয়, যারা ইংরেজিতে দেয় তাদেরকে শুধু ইংরেজি কোশ্চেন প্রোভাইড করা হয়। তো আমাদের একটা বান্ধবী, সে চিন্তা করছে যে আমি তো একাডেমিক লাইফে ইংরেজি দিয়ে পড়াশোনা করে আসছি, আমি বরং ইংরেজি দিয়ে প্রিলিমিনারি পরীক্ষাটা দেই। তো ও আর বোঝে নাই যে সাথে বাংলাটা থাকবে না। বাংলা যদি থাকতো তাহলে একটু সুবিধা হতো, সেই ক্ষেত্রে ইংরেজি ও ইজিলি কোপ আপ করতে পারতো। তো আমি প্রিলি বাংলায় দিলেও রিটেনটাই ইংরেজিতে দিয়ে আসছি, এবং এটার জন্য আলাদা কোনো কিছুই করতে হয় না। জাস্ট পরীক্ষা হলে আপনি যখন খাতা পাবেন তখন ইংরেজিতে লেখা শুরু করবেন এই। তাছাড়া অন্য কোনো, মানে আমার জানা মতে, মানে আমার সময় এরকম কোনো আলাদা কোনো প্রসেস ছিল না। আমি যতটুকু জানি এখনো নাই। আর ফর্ম ফিল আপ যখন করবেন তখন যদি এরকম সুযোগ থাকে তাহলে চাইলে এটা দেখতে পারেন, তবে না থাকারই কথা। যে ডিরেক্ট প্রশ্ন পাওয়ার পরে যার ইচ্ছা বাংলায় দেওয়া সে বাংলায় দেয়, যার ইচ্ছে ইংরেজিতে দেওয়া সে ইংরেজিতে দেয়। যেমন আমি প্রিলি দিছি বাংলায়, কিন্তু রিটেন দিয়ে আসছি ইংরেজিতে। কারণ রিটেন বাংলায় দিলে আমার জন্য পাশ করা টাফ হতো, এই জন্য আমি ইংরেজি দিয়েই দিয়ে আসছি। কারণ আমি যখন পড়াশোনা করে আসছি আমার একাডেমিক লাইফে, তখন তো সবই আসলে ইংরেজিতেই পড়ে আসছি। তবে প্রশ্নের যে বিষয়টা ভালো, সেটা হচ্ছে আপনার প্রশ্নের সাথে বাংলা ইংরেজি দুইটা পার্টি থাকবে। আপনি চাইলে বাংলার হেল্প নিতে পারবেন রিটেনের সময়। আচ্ছা, লিমা আপু একটা কোশ্চেন করছেন যে যদি মুসাবিদা আছে এমন প্রশ্ন এবং অন্য আরেকটা প্রশ্ন দুইটাই কমন থাকে, তাহলে কোন প্রশ্নটা লেখা বেটার হবে? আচ্ছা, মুসাবিদা স্কিপ করতে হবে এইরকম কোনো কথা কোথাও বলা নাই। দেখেন, আপনি দুইটা প্রশ্নই যদি কমন পাইছেন সমানভাবে এবং আপনার কাছে মনে হয়েছে আপনি দুইটাই ভালো লিখতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার যেটা ভালো লাগে, আপনার যদি মনে হয় যে ড্রাফটিংটা আমি খুব সুন্দর করে সাজায় একটু লিখবো, ড্রাফটিং আমার কমন আছে, ড্রাফটিং এর যে টপিক সেগুলো আমি আমার ফরম্যাটের মধ্যে সুন্দরভাবে প্রোভাইড করতে পারবো, তাহলে আপনি ড্রাফটিং অ্যান্সার করেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র ড্রাফটিং স্কিপ করব এই টেনশনে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তো আপনি যখন প্রশ্ন দেখবেন, আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার টাইম সেভ করবে, যেই প্রশ্নটা একটু আই ক্যাচি হবে, আপনার কাছে মনে হচ্ছে যে যেটা লিখলে আমার একটু, মানে প্রশ্নের কোয়ালিটিটা ভালো হবে তুলনামূলক, সেটাই অ্যান্সার করবেন। মুসাবিটা বাদ দিতে হবে এমন কোনো কথা নাই। যেমন দেখেন, আপনাদেরকে আরো একটা কথা বলি, অনেকেই বলে যে প্রবলেমেটিক কোশ্চেন আনসার করতে হবে, না হলে নাম্বার পাওয়া যায় না। যখন আমি মুসলিম ল পরীক্ষা দেই, বিজেএস পরীক্ষা যখন দেই, মুসলিম ল পার্ট যখন পরীক্ষা দেই, তখন একদম লাস্ট মোমেন্টে, একদম টাইম নেই, ওই সময় আমার আর একটা প্রশ্ন লেখা বাকি সবার শেষে। তো আমি খুবই কনফিউজড যে আমি আসলে কোন কোশ্চেনটা আনসার করব। তো আমার হাতে দুইটা প্রশ্ন, দুইটা অপশন ছিল। প্রথমত প্রিএমশন থেকে একটা কোশ্চেন আমার কমন ছিল, সেটা প্রবলেমেটিক কোশ্চেন, এটা লেখার সুযোগ ছিল। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে, স্কুলস অফ জুরিসপ্রুডেন্স, মানে মুসলিম জুরিসপ্রুডেন্স যেটা আর কি। তো এইখান থেকে একটা প্রশ্ন ছিল। তো তখন আমি খুবই কনফিউজ ছিলাম যে আমি আসলে কোনটা লিখবো, এবং আমি লাস্ট পর্যন্ত ইন্ট্রোডাক্টরি কোশ্চেন যেটা ছিল চ্যাপ্টার থেকে, ওই কোশ্চেনটা সিলেক্ট করছি। কেন করছি? কারণ আমার কাছে মনে হয়েছে যে একেবারে লাস্ট টাইম, আমার মাথায় এত জ্যাম হয়ে আছে এত দীর্ঘ সময় পরীক্ষা দেওয়ার পরে, ওই প্রবলেমেটিক কোশ্চেন চিন্তা করে লিখতে গেলে আমার পুরো কোশ্চেন শেষ করা সম্ভব না। তার চাইতে বরং এটা একটা ডেসক্রিপটিভ কোশ্চেন। আমি সারা জীবন যতবার আইন পড়া শুরু করছি, মুসলিম আইন, প্রতিবার প্রথম চ্যাপ্টার দিয়ে পড়া শুরু করছি, এবং প্রথম চ্যাপ্টার পড়তে পড়তে আমার এমন অবস্থা হয়ে গেছে যে প্রথম চ্যাপ্টার নিয়ে যদি একটা সিনেমা, নাটক, গান, কবিতা, যা খুশি, মানে সবকিছু আমি বানাইতে পারবো এরকম। মানে এত পড়া পড়ছি এটা আমি, এবং আমি আমার একাডেমিক লাইফে এটা আনসার করে আসছি। তো তখন কিন্তু আমি ফার্স্ট ওই কোশ্চেনটাই সবার লাস্টে গিয়ে, যেটা প্রথম প্রশ্ন ছিল ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে, ওইটা আনসার করে পরীক্ষা শেষ করে আসছি। এবং অনেকেই আমাকে বলছিল যে নাম্বার পাবা না, ইন্ট্রোডাক্টরি কোশ্চেন আনসার করতে হয় না, এই হয় না, ওই হয় না, সেই হয় না। তো যারা আমাকে এই জ্ঞানগুলা দিছে তাদের আমার চাইতেও খুবই করুণ পরিণতি হয়েছে, আনফরচুনেটলি। এগুলো কোনো কথা না। প্রশ্ন কখনো ভালো বা খারাপ হয় না, আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। প্রশ্ন যদি ভালো বা খারাপই হতো তাহলে পরীক্ষায় কেন 10টা এক্সট্রা প্রশ্ন দিয়ে আপনাকে মার্ক ডিস্ট্রিবিউট করে দিত? প্রশ্ন সবসময়ই ভালো, খারাপ হয় উত্তর। আপনি যদি উত্তর ভালো লিখতে পারেন তাহলে আপনি ভালো মার্ক পাবেন, আপনি যদি উত্তর খারাপ লেখেন তাহলে আপনি খারাপ নাম্বার পাবেন। তো সেই জন্য
কোনোটাই এভাবে চিন্তা করার প্রয়োজন নাই যে এটা খারাপ কোশ্চেন, এটা আনসার করবো না। আপনার জন্য কনভেনিয়েন্ট কোশ্চেন যেটা, আপনি সেটাই আনসার করবেন। কোশ্চেন কখনো খারাপ কোশ্চেন বলে কোনো কোশ্চেন নাই। খারাপ কোশ্চেন কোনটা? যেটা আপনার কমন আসে নাই, যেটা খুবই ট্রিকি, যেটা খুবই ঝামেলাপূর্ণ, আপনি জানেন না, অর্ধেক পারতেছেন, অর্ধেক পারতেছেন না। আপনার মাথায় এটা নিয়ে কোনো কনটেন্ট নাই, বানায় বানায় বানোয়াট কথাবার্তা লিখতে হবে। আর আরেকটা প্রশ্নটা দেখে মনে হচ্ছে খুবই অর্ডিনারি নেচারের, খুবই ফালতু, কিন্তু আপনি এটাতে কন্টেন্টফুল আনসার লিখতে পারবেন। তো এখানে আপনাদেরকে ছোট্ট একটা মজার ঘটনা বলি। যখন আমি একদমই স্টুডেন্ট লাইফে ফার্স্ট ইয়ারে ছিলাম, জুরিসপ্রুডেন্স কোর্সে আমাদের ব্যাচে 101 জন ফেল করছিল এবং আমাদের কোর্স নাম্বার ছিল 101। এবং ওই বছর জুরিসপ্রুডেন্সে শুধুমাত্র আমি একাই এ প্লাস পাইছিলাম। তো আমাদের স্যার হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে হু ইজ 130, আমার রোল হচ্ছে 130। তো তখন স্যার আমাকে জিজ্ঞেস করছে যে বাবা তুমি দাঁড়িয়ে আছো যে? আমি বললাম যে স্যার আমার রোল 130। স্যার বলছে তুমি একাই এ প্লাস পেয়েছো, দেখি তো তুমি কি এমন লিখেছো। তো তখন স্যার আমাকে দাঁড় করায় বলতেছে যে তুমি 1 নাম্বার প্রশ্নের আনসার করেছো। আমি চুপ করে দাঁড়ায় আছি। 1 নাম্বার হচ্ছে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার, যে ইউটিলিটি অফ জুরিসপ্রুডেন্স, হোয়াট ইজ জুরিসপ্রুডেন্স, হাবিজাবি এগুলা। তো স্যার তখন বলতেছে এই প্রশ্নে তোমাকে আমি 20-এর মাঝে সম্ভবত 18 বা 19 বা এরকম কিছু একটা স্যার দিছিলেন, যাই হোক তার ফার্স্ট এক্সামিনার ছিলেন। স্যার বলছে তোমাকে আমি এত নাম্বার কেন দিয়েছি বাবা? তো আমি এখন এই প্রশ্নের উত্তর কেমনে দেই যে স্যার আমাকে এই প্রশ্নে এত নাম্বার কেন দিছে? পরে আমার একটা ক্লাসমেট ফ্রেন্ডকে দাঁড় করাইছে, দাঁড় করায় বলতেছে যে তুমি 3 নং কোশ্চেনের আনসার করেছো, এটা খুবই ক্লাসি একটা কোশ্চেন, এটা খুবই ভালো একটা কোশ্চেন। এবং থাকে না কোশ্চেনের মধ্যেও গুলশান আর গুলিস্তান, তো অনেকেই মনে করে যে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার হচ্ছে গুলিস্তান আর কঠিন চ্যাপ্টার গুলো হচ্ছে গুলশান। তো আপনাদের এগুলো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি কোশ্চেনের আনসার সুন্দরভাবে দিতে পারেন, তাহলে যে প্রশ্নটা আপনার কনভিনিয়েন্ট মনে হয়, যেটাতে কন্টেন্ট আপনার মোটামুটি জানা, যেটাতে খুব সাজায় গুছায় সুন্দরভাবে লিখতে পারবেন, কোয়ালিটি উইথ কোয়ান্টিটি প্রোভাইড করতে পারবেন, এরকম একটা কোশ্চেন সিলেক্ট করে আনসার করবেন। কোশ্চেন কখনোই খারাপ হয় না, এটা আমি বিশ্বাস করি। এবং আমি আমার লাইফে এটা অনেক জায়গায় দেখছি। ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন আনসার করে এসেছি এবং আমি আমার এক্সট্রা অর্ডিনারি আনসারই প্রোভাইড করে আসছি। ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারটা ইন্ট্রোডাক্টরি হতে পারে, কিন্তু ওই কোশ্চেনে যে ক্রিয়েটিভ গোছের একটা উত্তর চাইছে যে আপনার মতামত দিন বা একটার সাথে আরেকটা জিনিস কানেক্ট করা, রিলেট করা, সেটা কিন্তু আমি খুবই ভালোভাবে পজিটিভলি সুন্দরভাবেই করে আসছি। আচ্ছা, বাংলা লেখার ক্ষেত্রে আইনের নামগুলো অবশ্যই ইংরেজি দিয়ে লেখা যাবে। দেখবেন যে পরীক্ষার হলেই বলা থাকে যে লিগ্যাল টার্ম যেগুলা বা আইনের নাম যেগুলা, এগুলো ইংরেজি দিয়ে লেখা যাবে। যেমন এই যে কোশ্চেনটা দেখেন বোর্ডে, কোশ্চেনেই কিন্তু লেখা আছে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডার। এখানে তো আইনের নাম বাংলা দিয়েই লেখা নাই বাংলা প্রশ্নে, তাহলে আপনি লিখলে কেন ভুল হবে? অবশ্যই লেখা যাবে। এবং অনেকের ধারণা যে বাংলায় পরীক্ষা দিচ্ছি মানে মনে হয় একটা হাঁচি কাশিও ইংরেজি দিয়ে দেওয়া যাবে না। এটা কিন্তু ভুল ধারণা। আপনি যে কোনো ল্যাটিন ম্যাগাজিন সেটা আপনি অবশ্যই ইংরেজি দিয়ে দিতে পারবেন। আপনি একটা রেফারেন্স দিবেন, হয়তো আপনি কোন একটা কথার মাঝখানে ডিক্লারেটরি স্যুট শব্দটা মেনশন করবেন, আপনি অবশ্যই করতে পারেন। আপনি ইনজাংশন শব্দটা ইংরেজি দিয়ে লিখতেই পারেন। আপনি ম্যান্ডেটরি ইনজাংশন টার্মটা আপনি ইংরেজি দিয়ে লিখলেন, তাতে কোনো ক্ষতি নাই। খাতা যে একেবারে পুরা বাংলা হইতে হবে এরকম না। মানে আমাদের এখন এমন একটা অবস্থা, নর্মালি আমরা কথা বলতে গেলে, যেমন এই যে বললাম নর্মালি কথা বলতে গেলে এখন 2-1টা শব্দ এরকম চলে আসবে, তো লেখার ক্ষেত্রেও আপনার ছোটখাটো 2-1টা বিষয় এরকম আসতে পারে। আচ্ছা, তো আপনারা ওভারঅল পড়াশোনা করেন ভালোভাবে। তো আজকের সেশনটা আমি শেষ করব, তবে আপনাদের সাথে লাস্ট কিছু তথ্য শেয়ার করার পরে সবার কাছ থেকে বিদায় নিব। তো আপাতত এই পর্যন্ত আমি রেকর্ডিংটা অফ করলাম। আশা করা যায় আপনারা আজকের সেশন থেকে উপকৃত হবেন। এবং আমার কাছে মনে হয়েছে যে মানুষ যেকোনো একটা পরীক্ষার আগে খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগি আমরা, যে আসলে কি করব, কিভাবে করলে ভালো হয়। অনেক কথা আমরা অন্যদের কাছ থেকে শুনতে চাই যারা এই জায়গা থেকে সাকসেসফুল হয়ে আসছে। তো সবার সবকিছু নিতে হবে এমন না। আমি যে কথাগুলো বললাম তারও যে আপনাকে সবটাই গ্রহণ করতে হবে এমন না। আপনার সাথে যেটা যায়, যেটা দিয়ে আপনি লাভবান হবেন, শুধু সেইটুকু অংশই আপনি গ্রহণ করবেন। বাদবাকি আপনি আপনার মতো। আমরা প্রত্যেককেই আমাদের নিজেদের মতো, কেউ কারো মতো না।
সেই জন্য কারো মতো হইতে চাওয়ার দরকার নাই। আপনি কাউকে পছন্দ করতে পারেন, কাউকে ফলো করতে পারেন, কারো মতো একটা স্বপ্নের অবস্থানে যেতে চাইতে পারেন, কিন্তু তার মতো করেই যেতে পারবেন না। আপনাকে আপনার মতো করেই যেতে হবে। তো পড়ালেখা নিজের মতো করে করেন। আর সবার জন্য অনেক শুভকামনা থাকলো। ভালো থাকেন সবাই। অনেক সময় নিলাম আপনাদের।